অমাবস্যা পূর্ণিমায় ওই পাড়ার বিড়ালগুলোর কপালে সিঁদুর, পায়ে সিঁদুর মাখা। বিশ্বাস করবে না কৌশিক, আমার বাড়ির গাছের কাঁঠাল পেরেছি, কাঁঠাল কেটেছি, গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে কাঁঠালের ভেতর। কেউ বলতে পারবে না দাঁড়িয়ে যে আমার একটা মানে সোকল বন্ধুর মতো বন্ধু আমার এক পিসও আছে। এক্স্যাক্টলি, মানুষের কোনো স্টোন ছাড়া কিছু ছাড়া রিস্ট ওয়াচ দিয়ে সমস্ত কাজ করা যায়। রিস্ট ওয়াচ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যারা বলে যে আমি দেখিনি, তারা হয়তো দেখে, তারা হয়তো বুঝতেও পারে না যে তারা দেখছে, বা তার জীবনে ওইটার জন্য এইটা ঘটছে এটা হয়তো রিলেট করতে মানে অনেকে ছোটবেলায় অনেকে বলতে শুনবে যে ভূতের আচর, এরকম আমার সারা গাছ হিরে দিয়েছে, এরকম তন্ত্র ঠিক করতে গিয়ে আমার নিজে এই ফেস করতে দেখলাম রীতিমতো বাদুড়ের বাসা উনার বাড়িতে, এবং এন্টিটি নেগেটিভিটিতে। এই পদ্ধতিতে আমি যদি আমার এনার্জির সঙ্গে কার্ড দেখে বার করি, সে আমি যে ভগবানকেই ডাকি না কেন, তো সেইটা তো মানেই থাকবে। মানেটা কি বদলে যায়? ঠাকুরকে ডাকি, অ্যাঞ্জেলকে না ডেকে মা কালীকে ডাকি। মানে এক্স হাজব্যান্ডের শাশুড়িকে তন্ত্রবিদ্যা করে, বলছে হ্যাঁ আমার বোনকে শুকনো বান মেরে ফেলেছে। আমি বলেছিলাম আমার বিজনেসটা আর কতদিন আমি থাকবে। আমার কার্ডটা বেরিয়েছিল 9 মাস ওনার বিজনেস থাকবে, কিন্তু আমার মনে হয়েছিল 9 মাস ওনার বিজনেসটা থাকবে না, এটা 19 মাস বলা উচিত। আমার কিন্তু কার্ড বেরিয়েছে 9 মাসের। আমি বললাম 19 মাস। বলে তুমি ঠিক বলেছো, আমি 19 মাস পরে আমার বিজনেস। মা কালীর কি ক্ষমতা নেই তোমাকে টাকা দেওয়ার? তাহলে লক্ষ্মী পুজো করতে হবে কেন? মা কালীরও তো ক্ষমতা আছে তোমাকে টাকা পয়সা দেওয়ার, মা কালীরও তো ক্ষমতা আছে তোমাকে বিদ্যা দেওয়ার, তার কি ক্ষমতা নেই? তা আমার তার ভিতরেই আমি সবাইকে এইটাতে খুব বিশ্বাসী যে আমি স্পিরিচুয়াল, কিন্তু আপনি আমাকে দেখলে বুঝবেন না আমি স্পিরিচুয়াল কিনা। মানে আমি ওই ছাই ভস্য মেখে তিলক টিলক কেটে একটা মানে বিরাট একটা ব্যাপার ওরকম নয়। আমার ডেট করছেন একদম টু দা প্ল্যান সাজিয়ে, ছেলেটা ওনাকে ডেট করছেন একটি মেয়েকে, এবং মেয়েটি রীতিমতো একটি আতঙ্কবাদীর ফাঁদে পড়ে ওর ওপর বেঁচে আছে। 29-এ বিজেপির যে ভোট আছে তার আগেই গদি মানে মোদির গদি নাকি পড়ে যাবে। আজকে থেকে বা আজকের পর থেকে আমি যে ঘড়িটা পরে আছি পরবো না। কেন জানেন? এই ঘড়িটা নাকি আমাকে অশুভ সময় এনে দিতে পারে। খুব অবাক লাগছে না, তাই না? কিন্তু আজকের এই পডকাস্টটা যদি মিস করেন তাহলে এর কারণটাও জানতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। প্রিয়াঙ্কা ম্যাম আজকে আমাদেরকে জানাবে যে ঘড়ি পরা কতটা দরকার, কেমন ঘড়ি পরা দরকার, ছেলেদের কিংবা মেয়েদের কেমন ভাবে থাকা উচিত বাস্তুতে কত রকমের প্রবলেম হতে পারে, ঈশান কোণে বাথরুম যদি হয়েও যায় তাহলে কি করতে পারে, সেই রেমিডিসগুলো আছে। তারপর ট্যারোটের দ্বারা আপনাদের ভবিষ্যৎ জীবন, ভবিষ্যতে আপনি কার সাথে থাকবেন, তার সাথে আপনাদের কি ওয়াইফটা ম্যাচ করছে কিনা, সেটাও কিন্তু আজকে আমাদেরকে প্রিয়াঙ্কা ম্যাম বলবে নিজের ট্যারোটের দ্বারাই। ট্যারোট আমাদের সামনে না করুক, আপনারা যদি কন্ট্যাক্ট করেন সব কিছু ডেসক্রিপশানে দেওয়া আছে। সব রকমভাবে হেল্প করার জন্য আমরা আছি আপনাদের সাথে, কে পডকাস্ট আছে। কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করেন না, কি জানি আপনাদের ইচ্ছা করে কি করে না, যে ভালো কাজ দিলেও আপনারা কি জানি অথেন্টিক মানুষরা এসে কে পডকাস্টে বলে যাচ্ছে। যাই হোক, ডাইরেক্ট তার কাছে যাব, কিন্তু যেটা আমি বলে থাকি সবসময়, স্টোরি পাঠানোর জন্য বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য 8961371072। আবারও বলছি 8961371072, বা যে নাম্বারটা ব্লিঙ্ক করছে ওটাই আমি বলছিলাম। তো ওই নাম্বারে আপনি SMS করতে পারেন, কোনো বিষয় রেমেডিস যদি চান সেটাও জানতে পারবেন, বা প্রিয়াঙ্কার সাথে যদি আপনি প্রিয়াঙ্কা ম্যামের সাথে যদি আপনি দেখা করতে চান, ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার কাছে এসে কে পডকাস্টে সারা বিশ্বতে যে বাঙালি বা বাংলা ভাষাকে ছড়ানোর জন্য কে পডকাস্ট সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, আর ডাইরেক্ট প্রিয়াঙ্কার কাছে। তো ম্যাম কেমন আছেন? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ম্যাম। তো আজকের বিষয়টা হচ্ছে ট্যারোট, এবং আপনি ট্যারোট প্রফেশনালি কাজ করছেন। হ্যাঁ, তো সেটার ব্যাপারে তাই করছি। তো সেটার ব্যাপারে একটু ছোট করে বলবেন? আসলে আমি ট্যারোট নিয়ে কাজ করছি লাস্ট 3 বছর মতো হবে আমি ট্যারোট নিয়ে কাজ করছি। আর এই ট্যারোটটা শেখার ইচ্ছে আমার তার অনেক আরো 7-8 বছর আগে থেকে। আর এই শেখার জন্য আমি অনেক চেষ্টা করি, অনেক জায়গায় ঘুরি, কিন্তু ভালো কেউ শেখাবে, প্রপারলি শেখাবে, ভালো কিছু হবে, এইটা আমি কারোর থেকে পাচ্ছিলাম না। যারা শেখাতে পারবে বলে আমার মনে হচ্ছিল তারা কেউ শেখাতে রাজি ছিল না, এবং অনেকটা টাকার ব্যাপার, অনেক খরচের ব্যাপার।
এরম ভাবে করতে করতে সময় চলে যায়, আমিও ভুলে যাই যে 8-13টা বোধহয় শেখা হবে না। তারপর একজন আমাকে সাহায্য করে, ভীষণ ভালো আমার টিচার, উনি আমাকে শেখান, আমি শিখি, তারপর প্রফেশনালি উনি আমাকে গাইড করেছিলেন কিভাবে করতে হবে, তারপর আমি প্রফেশনালি স্টার্ট করি ট্যারো করাটা। এবং আমার কেন হঠাৎ করে, মানে হুট করে একদিন ইচ্ছা হলো? না, হুট করে ইচ্ছা না, অ্যাকচুয়ালি আমি মেয়েটা খুব ছোট থেকেই খুব স্পিরিচুয়াল একদম ছোট থেকে। আর আমি যখন ধীরে ধীরে বড় হয়েছি, আমার স্পিরিচুয়ালিটিটা নিজে থেকেই ভেতরে গ্রো করেছে। ভাই কেউ বলেনি কি তোমায় ঠাকুর প্রণাম করতে হবে, কি তোমায় এটা করতে হবে, ওটা করতে হবে, আমি নিজে নিজে এটা আমার ভেতরে গ্রো। এবং তারপরে ধীরে ধীরে আমি যখন বড় হতে থাকি, আমি বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে শুরু করি, প্যারানর্মাল, তারপর ডাইমেনশন, আমাদের এই ডাইমেনশন, আমাদের ওই ডাইমেনশন আছে, আমার অনেক ডাইমেনশনস আছে। তারপর আমি অ্যাস্ট্রোলজি তো আমরা খুব বিখ্যাত, আমরা সবাই জানি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানলাম। এবার এই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানার পরে বিদেশে এই অ্যাস্ট্রোলজিটা কিভাবে কাজ করে, বিদেশিরা কিভাবে দেখে, বিদেশিরা উইচক্রাফট নিয়ে কাজ করে, এগুলো একটা ইন্টারেস্ট গ্রো করতে শুরু করে। তখন আমি নিজে ট্যারো রিডিং করিয়েছিলাম একজন সো কল সেলিব্রিটির কাছে, সেলিব্রিটি ট্যারো রিডারের কাছ থেকে। তো করানোর পরে আমার মনে হলো যে আমার নিজের এটা শেখা উচিত, সেখান থেকে জার্নি যে আমি শিখতে চাই। আপনি বললেন যে আপনি স্পিরিচুয়ালি ভাবে এখন মুভ করেছেন পুরোটাই। হ্যাঁ, আমি ভীষণই স্পিরিচুয়ালি কানেক্টেড এবং ভীষণই স্পিরিচুয়াল মানুষ। কি করে বুঝবো আমি, যদি আপনাকে ছোট্ট করে এটা জিজ্ঞেস করি? স্পিরিচুয়ালটা না ভেতরে, শুধু স্পিরিচুয়াল না, যে কোনো জিনিস ভেতরে থাকে মানুষের, মাথায় থাকে মানুষের। সেটা যদি কেউ বলে যে আমি কাউকে ভালোবাসি, ভালোবাসাটাও কিন্তু এইখানে, ভালোবাসা এখানে না, আপনার ওয়েভলেন্থ, আপনার অ্যাড্রিনালিন, যা যা হতে পারে, হরমোনস, সবকিছু মানুষের মাথায়। তো স্পিরিচুয়ালি গ্রো করার ব্যাপারটাও মানুষের মাথায়। মানে এটা আমি এইটাতে খুব বিশ্বাসী যে আমি স্পিরিচুয়াল, কিন্তু আপনি আমাকে দেখলে বুঝবেন না আমি স্পিরিচুয়াল কিনা। মানে আমি ওই ছাই ভস্য মেখে তিলক কেটে একটা মানে বিরাট একটা ব্যাপার ওরকম নয়, আমার ভেতরে আছে, মানে এটা ইনবিল্ট। আমি ভেতর থেকে তাকে ডাকি, ভেতর থেকে ভরসা করি, সুপার পাওয়ারকে বিশ্বাস করি। পৃথিবীর যেখানে যত ভগবান, যে রিলিজিয়ানই আছে, আমি সবাইকে সম্মান জানাই। তো আমার ওটা ভেতরে, মানে আমার ভেতর থেকে তাকে কানেক্ট করা, আমার কাউকে দেখিয়ে কানেক্ট করার ব্যাপার নেই। তাই এটা বোঝানোটা তো হাওয়ার মতো, মানে আছে দেখা যায় না, এরকম একটা ব্যাপার। কাকে বেশি বিশ্বাস করে? কাকে বেশি বিশ্বাস বলতে কোন, মানে আপনি যে স্পিরিচুয়ালি একটা মানুষকে তো ফলো করি, যেমনি আমি দেখুন আমি কালীকে ফলো করি, আমি শিবকে ফলো করি, কেউ এরকম বলেছে, তো আপনি কাউকে কি ফলো করেন? এইটার একটা কাহিনী হচ্ছে, আমি যখন ছোট থেকে স্পিরিচুয়াল বললাম, ছোট থেকে তো আমাকে কেউ বলেন, আমার বাড়িতে গোপাল পুজো হয়, রাধা কৃষ্ণের পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আমি তাই দেখছি। এই দেখতে দেখতে আমি বৈষ্ণব, যেটা হয় না মহোৎসব হয়, বৈষ্ণবদের গীতা পাঠ হয়, এসব হয়। তো এগুলো যখন আমি ছোট থেকে আমার বাড়িতে দেখতাম, সেই দেখার সময় আমার কিছু জিনিস খুব খারাপ লাগতো, কিছু বিহেভিয়ার খারাপ লাগতো। মানে মানুষজন, বৈষ্ণবদের কিছু, বৈষ্ণব ধর্মটা একদম শ্রেষ্ঠ ধর্ম, আর কোনো ধর্ম শ্রেষ্ঠ নয়, আর কোনো মতামত শ্রেষ্ঠ নয়, কৃষ্ণই এক এবং অনন্ত, এরকম। তখন আমি ভাবতাম যে কেন, মানে আর ভগবানগুলো তাহলে কি করলো, এটা আমার খুব প্রশ্ন উঠতো সত্যি। তো এই করতে করতে না, আমি কখনো কোনো ঠাকুরের ওপর ভরসা, যে আমি কৃষ্ণ পুজো করবো, আমি গোপাল পুজো করবো, এইটা করতাম। আমি শুধু ঠাকুর বলতাম, ঠাকুর আমাকে এটা করে দাও, তাকে যে বলছি ভগবান জানে। এটা করতে করতে যখন আমি কলেজে পড়ি, তখন আমার এক বন্ধুর মারফত আমার একজনের সাথে আলাপ হয়। মানে আলাপ মিন্স আমি তার বাড়ি গিয়ে পৌঁছাই এবং চলেও আসি। সে আমায় ফোন করে ডাকে, তিনি জ্যান্ত ভগবানের মতো একজন মানুষ। এখন তার বিষয়ে এখানে কথা বলাটা হয়তো ঠিক হবে না, সে কিছুই জানে না। আমার গুরুদেব উনি, তিনি আমাকে রাস্তা দেখায়। আমি ভবতারিণীর পুজো করি, দক্ষিণাকালীর পুজো করি এবং আদ্যা মায়ের পাঠও করি। তো ইনি রাস্তা দেখান, দেখানোর পর আমাকে আর কোনোদিন, আমাকে তুমি সে শিব পুজো করতে বলো, তুমি আল্লাহর পুজো করতে বলো, তুমি খ্রিস্টানের যীশু খ্রিস্টের পুজো করতে বলো, আর তুমি সরস্বতী পুজো করতে বলো, আর কি কার্তিক পুজো করতে বলো, আমার সবই মা। তিনি আছেন, সব আছে, আমি মায়ের ভেতরেই। এটা তারই শেখানো বক্তব্য যে উনি, মা কালীর কি ক্ষমতা নেই তোমাকে টাকা দেওয়ার, তাহলে লক্ষ্মী পুজো করতে হবে কেন? মা কালীরও তো ক্ষমতা আছে তোমাকে টাকা পয়সা দেওয়ার, মা কালীরও তো ক্ষমতা আছে তোমাকে বিদ্যা দেওয়ার, তার কি ক্ষমতা নেই? তা আমার তার ভিতরেই আমি সবাইকে খুঁজে পাই। আমি যাকেই পুজো করি, যাকেই ডাকি, আমি মনে মনে তাকে মা বলেই ডাকি। বাহ, তাহলে এখন কি অ্যাঞ্জেলদের পুজো করা হয়? আমি অ্যাঞ্জেল পুজোটা খুব একটা করি না, এটা মিথ্যে বলে লাভ নেই। আমি অ্যাঞ্জেলদের পুজোর করার আমার বাড়িতে স্পেস আমি বানাইনি। আমার বাড়িতে মা কালীর স্পেস আছে। আমার কার্ডকে কিন্তু আমি মানে ওই কি বলবো, অ্যাঞ্জেলের নামে
করি না, চার্জ করি না, আমি মা কালীর নামে চার্জ করি। মানে শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, এটা ওই জন্য আপনাকে একটু টুকে টুক জিজ্ঞেস করছি। কোলাবোরেশনটা খুব ভয়ঙ্কর। মা কালীর নামে আমি কার্ড চার্জ করছি, আমি অ্যাঞ্জেলের নামে করি না। কিন্তু আমি বিশ্বাস করি, বিশ্বাস করি না সেটা নয়, আমি অ্যাঞ্জেলদের বিশ্বাস করি। এটাতে আপনাদের প্রবলেম হয় না? কারণ অনেকে যারা এসছে ট্যারট নিয়ে যারা কথা বলেছে, এবং মা কালী নিয়ে যখন আমি কাজ করেছি কিছু বিষয়ে দশম মহাবিদ্যা নিয়ে, তখন দেখতে পেয়েছি যে এই যে অ্যাঞ্জেল এবং রেকি হিলিং এই ব্যাপারগুলো তো আলাদা। তো এই বিষয়গুলো কিন্তু একসাথে করা যায় না, সেটা আপনি কিন্তু একসাথে করছেন, এটাতে আপনার কোনো প্রবলেম হয় না? আমি একটা জিনিস না, আমার লাইফটা খুব সিম্পল, খুব সিম্পল, আর আমি খুব প্র্যাকটিক্যাল। আমি ঠাকুর বিশ্বাস করি, মানে আমি অন্ধ বিশ্বাসে ভক্তিতে চলি না, একদম চলি না। আমি খুব সায়েন্টিফিক্যালি বিশ্বাস করি, ঠাকুর বিশ্বাস করি ভীষণ সায়েন্টিফিক্যাল ওয়েতে, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে। আমার গুরুদেবও ভীষণ শিক্ষিত মানুষ, উনি একজন টিচার, তো উনিও আমাকে কোনোদিন শেখায়নি অন্ধবিশ্বাস করে কিছু করতে হবে। ওই আমিষের বাটির সঙ্গে নিরামিষ ঠেকা লাগলে ওটা আমিষ হয়ে যায়, ওটাই বিশ্বাসই নই। ওরকম শিক্ষায় আমি বড় হয়েছি। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, যে বললাম আদি এবং অনন্ত এক শক্তিতে আমি বিশ্বাসী। আমাকে তুমি যে ঠাকুরই বলো, আমার কাছে উনি এক, তো সেইটাই বিশ্বাসী। এবং আমার কাছে বিষয়টা খুব সিম্পল, সেটা হচ্ছে ট্যারো রিডিং। ৭৮টা কার্ড হয় ট্যারো কার্ডের ডেকে, ৭৮টা কার্ডের এক একটা কার্ডের অনেক মানে, এবং তার সঙ্গে তার সারাউন্ডিংস কার্ড অনুযায়ী তার মানেটা বদলাতে বদলাতে যায়। এবং সেই কার্ডের মানেগুলো আমি যখন প্রথম শিখতে শুরু করেছিলাম, আমি অনেক সময় বুঝতে পারতাম না, এখন বুঝি। অনেকটা হয়তো তুমি ওই কার্ডের মানেই ওটা নয়, তোমার ইনটিউশনে তুমি বুঝতে পারো কার্ডের মানেটা ওটা হয়ে দাঁড়াতে পারে। তো আমি যেরকম একটা কার্ড, আমি একজন রিসেন্ট আমার এক ক্লায়েন্টের বার করেছিলাম, আমাকে বলেছিল আমার বিজনেসটা কতদিন আমি থাকবে। আমার কার্ডটা বেরিয়েছিল 9 মাস ওনার বিজনেস থাকবে, কিন্তু আমার মনে হয়েছিল 9 মাস ওনার বিজনেসটা থাকবে না, এটা 19 মাস বলা উচিত। আমার কিন্তু কার্ড বেরিয়েছে 9 মাসের, আমি বললাম 19 মাস। বলে তুমি ঠিক বলেছো, আমি 19 মাস পরে আমার বিজনেসটা বেরিয়েছে দেবো। এটা ইনটিউশন, মানে 19 বেরোয়নি, আমিই বলেছি 19। তো এইটা না, তখন ওই সময়ের সঙ্গে ইনটিউশনে ওটার মানেগুলো বদলে যায়। এটা একটা কানেকশন, এটা একটা কানেকশন তোমার ভেতরের অরার সঙ্গে, তোমার যে 7টা চক্র আছে সেই চক্রর সঙ্গে, তোমার এনার্জির সঙ্গে, তোমার পজিটিভিটির সঙ্গে সেই কার্ড কানেক্ট করে। এবং কার্ডের কানেকশনটা খুব ভয়ঙ্কর, কিন্তু মানে কার্ড সব শুনতে পায়, বুঝতে পারে। তুমি কার্ডের নামে একটা বাজে কথা বলো, ভুলভাল কাজ করা শুরু করে দেবে, এবং মালিকানায় আবদ্ধ। কিন্তু কার্ড কিন্তু জানে এটা আমার মালিক, আমার মালিকের কাজটা করতে হবে। যে কারণে কার্ড কোনোদিন নিজের, আমি নিজের ট্যারো কোনোদিন দেখতে পারি না। কার্ড মালিকের নামে কখনো বাজে কথা বলে না, ওনার ধরুন আমার জীবনে কোনো ক্ষতি হবে ওটা কার্ড বলবেই না, ভীষণ বায়াসড। তখন ইনটিউশন কাজ করে আপনার? আমার নিজের জন্য ইনটিউশন কাজ করেও লাভ হয়নি। মানে নিজের বিষয়ে ধরো আমি একটা কিছু জানতে চাইছি, আমার নিজের একান্ত ব্যক্তিগত, তাতে যদি ইনটিউশন কাজ করতো তাহলে কি আর কার্ড দেখতাম? তো কার্ডটা যে কি হতে পারে, আমি বলছি না একদম ভুল উত্তর বেরোয়, ঠিক উত্তরও বেরোয়, কিন্তু জেনারেলি ধরো 70% ঠিক, 30% কিন্তু যতটুকু খারাপ হতে পারে আমাকে কার্ড দেখাবে না, ওটা বায়াস থাকে কার্ড তার মালিকের প্রতি। তো এই জন্য সিম্পল ওয়েতে কার্ডের যা মানে আমি সেটা জানি। কার্ডের অনেক রকম সিস্টেমেটিক্যালি কিভাবে চলতে পারে, স্প্রেড হতে পারে, স্প্রেড মিনস কার্ড দেখার পদ্ধতি, স্প্রেড হতে পারে, সেগুলো আমি জানি। তো এই পদ্ধতিতে আমি যদি আমার এনার্জির সঙ্গে কার্ড দেখে বার করি, সে আমি যে ভগবানকেই ডাকি না কেন, তো সেইটা তো মানেই থাকবে। মানেটা কি বদলে যায় ঠাকুরকে ডাকলে, অ্যাঞ্জেলকে না ডেকে মা কালীকে ডাকলে? আর দশমহাবিদ্যা মা কালী আর মহাদেবের থেকে বড় তন্ত্র কে করেছে? উইচক্রাফট অনেক পরে এসছে। হ্যাঁ, সেটা তো ঠিকই, মানে এটা জাস্ট এটা আলোচনার মধ্যে। হ্যাঁ অবশ্যই, মানে যদি কেউ বলে, আমি বলবো যে তন্ত্রবিদ্যা, দশমবিদ্যা মহাদেব সৃষ্টি করেছে, তখন উইচক্রাফট জন্মায়নি। তাহলে তুমি বলতেই পারো না যে কি করে হতে পারে যে এখন একসঙ্গে করলে বিপদ। কিচ্ছু বিপদ নেই, বিশ্বাস রাখো, সব হবে। থ্যাংক ইউ। তাহলে আজকে একটা স্টোরিতে ঢোকা যাক। আপনি কি শুনতে পারি আপনার কাছে? স্টোরি এত আমার জীবনে, মানে এই কার্ড রিগার্ডিং স্টোরি, ক্লায়েন্টস, একটা স্টোরি এরকম আছে যে আমাকে বহু মানুষ জিজ্ঞেস করে আমার কি রঙের জামা কাপড় পরা উচিত, বা অনেকে জিজ্ঞেস করে আমার সঙ্গে ইনি না খারাপ ব্যবহার করেছে, ইনি কেন খারাপ ব্যবহারটা আমার সাথে করলো। আচ্ছা, আমি যদি তার রিজনটা বলি যে এই কারণেও করতে পারে, দেখো এখন ইনার ফিলিংস, তার মোটিভটা আমি বলতে পারি, মানে তার ভিতরে কতটা কুট চলছে এটা তো খুব ডিপে গিয়ে বলাটা খুব ডিফিকাল্ট। আমি বললাম এই ধরনের বিপদ আসতে পারে এবং এই ভাবনা থেকে উনি করছে, তাহলে এই ভাবনাগুলো ওনার মাথায় কেন এলো? মানুষ এরকমও প্রশ্ন করে। তো সেই জন্য আমার কাছে এত মানুষের এত স্টোরি, এবং আমাকে যা যা ফেস করতে হয় সে বলে শেষ করা যাবে না। তবে আমার জীবনের দুটো স্টোরি আছে, যেটা একটা তোমাকে আমি শুনিয়েছিলাম অলরেডি, দ্যাট ইজ ভেরি
ওটা ওভার দ্য ফোন হয়েছিল? হ্যাঁ, ওভার দ্য ফোন আমি তোমাকে শুনিয়েছিলাম যে মানে আমি 3 ঘন্টা, আর ট্যারোর দেখলে না এনার্জি এত যায়, এত এনার্জি কানেকশন থাকে বলে এনার্জি এত যায়। 3 ঘন্টা আমি ওনার রিড করার পর, সেটাও রাত্রিবেলা 12:30 থেকে বসেছি আমি। মানে আমি খাইও নি, আমি ওনার কাজটা, আমি জেনারেলি চেষ্টা করি কাজ শেষ করে ডিনার করার। বসে আছি, আমি 3 ঘন্টা ওনার কার্ড দেখেছি এবং লাস্টে দেখতে পেলাম যে যে ছেলেটিকে উনি ডেট করছেন, একদম টু দ্য প্ল্যান সাজিয়ে ছেলেটা ওনাকে ডেট করছেন, একটি মেয়েকে, এবং মেয়েটি রীতিমতো একটি আতঙ্কবাদীর ফাঁদে পড়ে গেছে। এবার আপনি বলেন প্রমাণ আছে? না, আমার কাছে প্রমাণ নেই, আমি বলেছিলাম, তারপর সে প্রমাণ পেয়েছে যে হ্যাঁ মানে ছেলেটি সত্যি সত্যিই যুক্ত, এবং ছেলেটি মুম্বাইতে থাকে, মেয়েটিও মুম্বাইতে থাকে, এবং ছেলেটি যুক্ত এরকম ভাবে মানে ডিরেক্টলি নয়, পার্শিয়ালি। ওর কাজটা হচ্ছে আমি সাপ্লাই দিয়ে দেবো বা অর্গানগুলো বেচে দেবো বা মাফিয়া করবো কিছু একটা, এটার বাইরে কিন্তু ওর কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই কানেকশনটার জন্য মেয়েটাকে যে কিডন্যাপ করতে পারে, এবং মেয়েটার বাবার প্রচুর টাকা পয়সা মেয়েটার, সেটার জন্য যে কিডন্যাপ হতে পারে, এই কানেকশনটা বানানোর জন্য ছেলেটি যোগাযোগ করেছে। এবং মেয়েটি আমার সাথে তারপর যোগাযোগ করার পর যখন আমি বলি, তারপর সে প্রমাণও পায়। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আমি একজনের বাড়ির বাস্তু দেখতে যাই। বাস্তু দেখতে যাওয়ার আগে আমি ওর বাড়িটা কি স্ট্রাকচার বলে দিয়েছিলাম, যে আপনার বাড়ির এন্ট্রেন্সটা কি একটু এরকম, একটু কি ওরকম। আমি তো বাড়ি বলতে পারবো না বা হাতে ঘর আছে না ডান হাতে ঘর আছে, আমি জাস্ট যেটুকু আমি বুঝতে পারছি বাড়িটা, আমি ওটুকু একটা আবহাওয়া দিলাম যে এই জায়গাটায় কিছু কম আলো পড়ে এরকম। গিয়ে দেখলাম রীতিমতো বাদুড়ের বাসা উনার বাড়িতে, এবং এন্টিটি নেগেটিভিটিতে ভর্তি। আমি নিজে কোমরে সেটা ফিল করেছিলাম আগেই বলে, কোমরে একটা চাবি গুজে গেছিলাম লোহার, কিন্তু আমাকে ঠেকাতে পারিনি আমি, মানে জ্বরফর হয়ে গেছিল পরে। সেটা ভয়ঙ্কর, মানে এত এন্টিটি আছে। এবার আমি জানি না এন্টিটি, এবং ওনার ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওনার বাবা অসুস্থ হন, ওনার ডিভোর্স হয়, মা অসুস্থ হয়, নিজে অসুস্থ হয়, রিলেটিভস মারা যায়, এত এন্টিটি। আমি জানি না ওকে কারা আহ্বান জানিয়েছিল, বা ওই জমিটার কোনো, ওটা ফ্ল্যাট বাড়ি ছিল, জমিটার কোনো সমস্যা ছিল কিনা। আমি মানে ওনার কাজ বলেছি যে আপনি আমাকে আর বাড়িতে রাখবেন না, যা হবে আমাকে ওভার দ্য টেলিফোন বলবেন, আমি আর বাড়িতে আসবো না। ভয়ঙ্কর পরিস্থিতি। এবং বাদুর, আমি ঢোকার পরে বাদুর রীতিমতো দৌড়াদৌড়ি ওড়াউড়ি শুরু করেছে রুমের ভেতরে। সেটা আবার একটা মানে খুবই ভয়াবহ কাহিনী। এই ঘটনাটা আমার না, জায়গাটা আমি বলতে পারি অ্যাকচুয়ালি যাদের ঘটনা তাদের এতটা ব্যক্তিগত জীবন, জায়গাটা বলাটা ঠিক হবে কিনা, লোকেশনটা বলাটা, মানে যেমন কলকাতা, সাউথ কলকাতার মধ্যে, সাউথ কলকাতা, হ্যাঁ আমার বাড়ির কাছাকাছি। ঠিক আছে। তো খুবই ভয়াবহ ঘটনা। তো এরকম ঘটনার কোনো শেষ নেই, সম্মুখীন হতেই হয়, মানে কিছু না কিছু এরকম ঘটনার সম্মুখীন হতেই হয়। অনেকের খুব ইচ্ছে থাকে ভূত দেখার, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে ভূত দেখার প্রসেস আমি বলবো, কিন্তু সামলানোর দায়িত্ব নিজের, তারপর না পারলে আমি আর জানি না, আমি সামলে দিতে পারি। তো এরকম ঘটনাও আছে। তন্ত্রবিদ্যা হয়েছে আমার নিজের ওপরেও হয়েছে, মানে যারটা আমি দেখতে গেছি কারোর বাড়িতে, আমি বুঝতে পারছি তন্ত্র হয়ে বসে আছে, তাকে যখন আমি উপকার করছি কিছু ঠিক করার জন্য, আমি তন্ত্র জানি না, সেটা বলে লাভ নেই, কিন্তু উপকার করার জন্য যতটুকু তন্ত্র থেকে বাঁচার জন্য পথ বলা যায় সেইটুকুই বলা। তো সেগুলো খুবই হোম রেমেডিস টাইপের ব্যাপার, মানে আমি যজ্ঞ শান্তি করার কথা বলছি না, একদমই হোম রেমেডিস টাইপের তন্ত্র ঠিক করার কথা। আমি তখন দেখেছি যে আমার ওপরও তন্ত্র হয়েছে, আমি বিছানায় পড়েছি, আমার এই হাতে কিছু ক্রিস্টালস আছে, এই ক্রিস্টালস ভেঙে পড়ে গেছে। হ্যাঁ মানে মানে অনেকে ছোটবেলায় অনেককে বলতে শুনবে যে ভূতের আচর, এরকম আমার সারা গা ছিঁড়ে দিয়েছে, এরকম তন্ত্র ঠিক করতে গিয়ে আমার নিজে এই ফেস করতে হয়েছে, এবং ভয়ানক ভয়ানক তন্ত্র হয়ে রয়েছে তাদের বাড়িতে। একটা জিনিস, আমার এখানে একজন এসেছিলেন, ঠিক আছে, তিনি বলেছেন যে তন্ত্রবিদ্যা, ভৌতিক এই বিষয়গুলো না আমি মানি না, বা এগুলো আমার সাথে হয়নি। 8 বছর ধরে আমি অনেক জায়গায় যাই, কিন্তু আমার সাথে হয় না। তো ম্যাম একটা জিনিস আমি জানতে চাইছি যে এনাদের সাথে যে এখন হচ্ছে না, আমি বিশ্বাস করি তন্ত্র বা নেগেটিভ এনার্জি, এই যে 8 বছর ধরে সে এত জায়গায় যাওয়ার পরও মানে খুব ভালো ভালো জায়গায় গেছে, কিন্তু মানে যেখানে আপনি যদি যান তা আপনি ফিল করতে পারবেন, কিন্তু সে এখনো ফিল করতে পারেনি। এটার কারণটা কি একটু দেখো? এটার কারণ আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যারা এই বিভিন্ন জায়গায় ঘোরে, মানে আমি নিজের কথাও বলছি, আমি যে বললাম বিছনায় পড়েছি, অসুস্থ হয়েছি, এটা আমার ইনিশিয়াল স্টেজের কথা বলছি, তারপর থেকে আমি আর পড়ি না, আর তন্ত্রবিদ্যা হয় না। তার কারণটা হচ্ছে আমি প্রসেসটা জানতাম না, যে কি করলে আমি নিজেকে বাঁচাতে পারবো, এই প্রসেসটা আমি জানতাম না। প্রসেসটা যেদিন আমি জেনেছি, সেটাও আমার
ট্যারো রিডিং জগতেরই এক বন্ধু, সে হচ্ছে মানে রেকি মাস্টার, সে আমাকে প্রসেস বলেছিল। তো গ্র্যান্ড মাস্টার রেকি সে আমাকে যখন প্রসেসটা বলে, প্রসেসটা আমি মানে মেনটেন করা শুরু করলাম, তারপর থেকে আমিও খুব একটা সম্মুখীন আর হই না। আমার খুব বিপদ একটা সময় ছিল আমার খুব বিপদ যাচ্ছে, মানে আমি কাজ করব কি, মানে সেই কাজগুলোর নেগেটিভিটি নিতে নিতে আমি এত নেগেটিভ হয়ে যাচ্ছি যে আমি নিজেই ঠিক থাকতে পারছি না, পার্সোনাল লাইফটা ঘেটে যাচ্ছে, আমি কি করে কাজ করব। তখন সে আমায় হেল্প করে। সিম্পটমস গুলো কি, আঁচড় টাচড় যেগুলো বলছো? না আঁচড় টাচড় না, বিভিন্ন মানে বাবা মার সাথে ঝগড়া, ফ্যামিলির দিক থেকে প্রবলেম হচ্ছে, ফিনান্সিয়াল টাকা আমার বিনা কারণে কোনো রিজন ছাড়া চলে যাচ্ছে, ফিনান্সিয়াল ইস্যুস তৈরি হয়েছে, একটা বড় গ্যাপ তৈরি হয়েছে লাইফে, আমি আরো কিছু কাজের সঙ্গে যুক্ত, সেই কাজগুলো আমার বন্ধ হয়ে যায়, আমি মানে এত ফিট থাকতে পছন্দ করি, সেখানে আমার রোগ ধরা পড়ে, আমি ওয়েট পুট অন করে ফেলি, বিভিন্ন মানে ডিজাস্টার লাইফ। তো সেইটা আমি তখন বুঝতেই পেরেছিলাম কি কারণে হচ্ছে। তো আমি সেগুলোর প্রিকশন নেওয়া যখন শুরু করলাম, আমি বুঝতে পারলাম যে না ঠিক আছে, মানে ওটা আমি প্রসেসটা জানতাম না। এবার আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে যারা বলে যে আমি দেখিনি, তারা হয়তো দেখে, তারা হয়তো বুঝতেও পারে না যে তারা দেখছে, বা তার জীবনে ওইটার জন্য এইটা ঘটছে এটা হয়তো রিলেট করতে পারে না। দেখে তো বটেই, দেখতে তো হবেই, প্রথমত এইটা। 2 নম্বর কথা, আমি বললাম জ্বর, উনি হয়তো ভাবে আমার নর্মাল জ্বর হয়েছে, ঠিক আছে, কিন্তু হতে পারে যে আপনি কোথাও থেকে আসার জন্য আপনার জ্বরটা 1 সপ্তাহ বা 10 দিন বাদে হচ্ছে, এটা উনি রিলেট করতে হয়তো পারছেন না। 2 নম্বর কারণ, ওনার হয়তো হরোস্কোপে মঙ্গল খুব স্ট্রং পজিশনে আছে, এবং মঙ্গল যেহেতু ডমিনেটিং একটা প্ল্যানেট, তো উনি হয়তো ওই ডমিনেটিং ওয়েটা রাখতে পারেন, খুব স্ট্রং মঙ্গল, তো সেই একটা ব্যাপার হতে পারে। 3 নম্বর যে ব্যাপারটা হতে পারে, উনি যেহেতু এই সমস্ত জায়গায় যান, এগুলো প্র্যাকটিসের মধ্যে আছেন, উনি হয়তো কাউকে স্বীকার করেননি, আমি আপনাকে বলে দিচ্ছি, এগুলো নিজের অরা লক করার প্রসেস আছে। আপনার চাকরা লক হবে, আপনার অরা লক হবে, আপনি নিজেকে বন্ধন করবেন, তারপর আপনি যাবেন। তো ওই প্রসেসে গেলে আপনার আর অ্যাজ সাচ কোনো ক্ষতি বা কোনো প্রবলেম এগুলো লাইফে হয় না। অবশ্যই আপনি খালি হাতে যদি একটা গুন্ডা সাথে মারামারি করতে চান, তার হাতে বন্দুক থাকে, তা আপনি তো খাবেনই, ছুরি ফুরি গুজে দেবে, কোনো প্রোটেকশন নেই। আপনি যদি একটা প্রোটেকশন নিয়ে যান, তবে না আপনি বাঁচতে পারবেন। তো প্রোটেকশনটা যেই জগতে যে ডাইমেনশনে কাজ করে, সেই ডাইমেনশনের প্রোটেকশন হয়, সেই ডাইমেনশনের প্রোটেকশন মেনটেন করেই সেই প্রসেসে যেতে হয়। তো ওইটা নিশ্চয়ই উনি করে যান, এটা বলে লাভ নেই, ওটা প্রত্যেকটা মানুষই করেন, আমিও করি। ওটা মেনটেন না করে কেউ ঘর থেকেই বেরোয়। ম্যাম, আপনি তো ট্যারোটে নিয়ে কাজ করছেন, তো এখানে আমি যখন অন্যান্য সব মানুষদের সব শুনেছি, ইউটিউবে তো অনেকেই আছে ট্যারোট রিডার্স, তারা পাস্ট লাইফের ব্যাপারটা নিয়ে অনেকে বলে, এবং আমিও শুনেছি যে পাস্ট লাইফে নাকি তুমি যদি কোনো ভুল করো, তুমি এই জন্মে কুকুর হবে, বিড়াল হবে, বা মানুষ হয়ে জন্মেছো, কিন্তু খুব অভাবে তোমার জীবন কাটবে, তো এটা কি ঠিক? আচ্ছা, পাস্ট লাইফের অনেকগুলো ভ্যারিয়েশনস হয়। প্রথম ভ্যারিয়েশনটা বলি, যেটা আমি পড়িনি, সেটার একটা অন্য পড়াশোনা আছে, যারা পাস্ট লাইফে বলে দিতে পারে যে তুমি পাস্ট লাইফে কি কাজ করতে, কোন শহরে জন্মেছো, তোমার মা বাবা কে ছিল, তাদের নাম কি ছিল, এইসব বলে দেওয়া যায়। এইটা একটা পার্ট হয় পাস্ট লাইফে, যেই পড়াশোনাটা আমি করিনি, ওটার একটা অন্য পড়াশোনা আছে। এবং এই রিস্ট ওয়াচ নিয়েও পড়াশোনা আছে, যেটা আমি খানিকটা করেছি। তো এগুলোর আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের পারলাম না একটু এই জিনিসটা নিতে হলে রিস্ট ওয়াচ পড়াটাও একটা ম্যাটার করে। ইয়েস, এক্স্যাক্টলি, মানুষের কোনো স্টোন ছাড়া, কিছু ছাড়া রিস্ট ওয়াচ দিয়ে সমস্ত কাজ করা যায়। রিস্ট ওয়াচ ভেরি ইম্পর্টেন্ট ইন ইয়োর লাইফ। তো এগুলোর প্রত্যেকটা না আলাদা আলাদা ডাইমেনশনের পড়াশোনা আছে, প্রত্যেকটা জিনিসের, মানে কোন রিস্ট ওয়াচ আমার পড়া উচিত, কোন কি করা উচিত, কি লাইফ, প্রত্যেকটা ডাইমেনশন। তো অত আমি রিস্ট ওয়াচ নিয়ে খানিকটা পড়েছি, কিন্তু এতটা ডিটেলসে পাস্ট লাইফ আমি পড়াশোনা করি যে তোমার মা বাবা কে ছিল, তুমি কোন শহরে জন্মেছো, এটা আমি বলতে পারবো না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে পাস্ট লাইফে তোমার কর্মটা কি ছিল। এবং আমি এটা 2 ক্ষেত্রে বলছি, ট্যারো রিডিং এবং আমার স্পিরিচুয়াল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। এই কুকুর হয়ে জন্মে গেছে, বিড়াল হয়ে জন্মে গেছে, বাজে কথা, মানুষ হয়েই জন্মায়। অনেকে বলে, মানে জেনারেলি ওই বৈষ্ণব মতে বলে যে 33 কোটি বার জন্মানোর পর একবার মানুষ জন্ম পাওয়া যায়, না মানুষ জন্ম পাওয়া যায়, কিন্তু নয়, সেটা নয়। তাহলে 7 জন্মের বন্ধনে বিয়ে দেয় কেন? তাহলে 33 কোটিটা ভুল বলেন, 33 কোটি ভগবান আছে, 33 জনই জন্মের পরেই মানুষ জন্ম হয়, মানে এটা আমার শোনা বক্তব্য। আমি তার সত্যতা মিথ্যাটা আমি জানি না, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমি চাই না, আমার শোনা গল্প। তো এইটা আমি বলছি, তাহলে তো সত্যি হয়, তাহলে বিয়ে যখন দিচ্ছ, তাহলে 7 জন্মের বন্ধনে বিয়ে দিচ্ছ, তাহলে পরের জন্মে কি কুকুর হয়ে তারপর মেয়ে খুঁজতে বেরোবে? কি করে হচ্ছে? মানে লজিক্যালি তো পসিবল না।
এবার বিষয়টা হচ্ছে মানুষ মানুষ হয়েই জন্মায়, জেনারেলি মেয়েরা মেয়ে হয়েই জন্মায়, ছেলেরা ছেলে হয়েই জন্মায়, জেন্ডারটাও চেঞ্জ হয় না, জেনারেলি হয় না। তো না ম্যাম, আপনার মনে হয় কোনো জায়গাটা ভুল হচ্ছে। এটা আমি আপনাকে একটু মানে ক্রস হ্যাঁ চেক হ্যাঁ করছি। বলুন কেন বলুন। বলছি, হ্যাঁ কারণ আমরা যখনই গীতা বা কোনো রকম অন্য সব গ্রন্থ যখন আমি পড়েছি বা আমাদের সাথে যখন তাদের কথা হয়েছে, তারা বলে যে তোমার শরীরে যে এনার্জিটা আছে সেই এনার্জি একটা, হুম সেটা যদি বেরিয়ে যায়, সেটা ছেলে বা মেয়ে পরের জন্মে বা আগের জন্মে কি হবে ঠিক বলছো। সেটা কিন্তু ঠিক হয় না। না একদমই, তুমি তুমি ঠিকই বলছো। এবার আমি বলছি, আমি একটা অন্য পড়াশোনা থেকে বলছি, ধরো আমি যদি আমার 3টে পাস্ট লাইফ দেখি, তাহলে আমি মেয়েই ছিলাম। সেটা আপনার জন্য, আমার জন্য আমি যাদেরটা দেখেছি জেনারেলি ছেলেদেরটা ছেলেরটাই বেরিয়েছে, মেয়েদেরটা মেয়েটাই বেরিয়েছে, আর আত্মার কোনো জেন্ডার নেই। কিন্তু যখন সে বডিটা ধারণ করে তখন সে ওই ছেলের বডিটাই নিচ্ছে বা একটা মেয়ের বডিই নিচ্ছে। এবার এটার কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো কিছুই নেই, এটা কোনো প্রুফড বিষয়ে থিসিস নয়। তো এইটা আমার অভিজ্ঞতাটা আমি জানাচ্ছি, যেটা আমার অভিজ্ঞতা ব্যক্তিগত। মেয়েরা মেয়ে হয়েই জন্মায় জেনারেলি, ছেলেরা ছেলে হয়েই জন্মায় জেনারেলি। এবার বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে পাস্ট লাইফে তোমার জন্মটা কিভাবে হয়েছে, কিরকম হয়েছে, ইন দ্য সেন্স যে তুমি কি কি নিয়ে জন্মেছো, তোমার ফ্যামিলির কালচার কি ছিল, বা ফ্যামিলি ওয়েল এস্টাবলিশ ছিল কিনা, বা পয়সাওয়ালা ছিল কিনা, বা মানিটারি ইস্যুস কিছু ছিল কিনা, এবং তারপর তুমি জীবনে কি 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 কর্ম করেছো, সেই কর্মটার কার্মিক জিনিসটা বোঝা যায়, এবং তারপর তোমার ডেথ লাইফে তুমি কিরকম জীবন কাটিয়ে তোমার ডেথ হয়েছে এটা দেখা যায়। এবং এই পাস্ট লাইফটা আমি তোমায় বলে দিলাম। এবার এইটার রিগার্ডিং কিছু অনেকের ইন্টারেস্টের জায়গা থেকে জিজ্ঞেস করে আমি আগের জন্মে কিরম ছিলাম, আর কিছু না, কিন্তু ওটা দেখার রিজন যেটা এই জন্মে তোমার কার্মিক ফল। এবার এই জন্মের একটা কার্মিক ফল, তো ওটা থেকে আমি বুঝে গেলাম যে হ্যাঁ কার্মিক আছে, এই কর্মের জন্য এই কার্মিক আছে। কিন্তু স্পেসিফিক্যালি কার্মিকটা দেখার জন্যে এই জন্মেরই একটা স্প্রেড হয়, রুট স্প্রেড, মানে তোমার জন্মটা যেই মুহূর্তে হয়েছে, যেই পরিবারে হয়েছে, সেই পরিবার থেকে পুরো যে তোমার লাইফ স্প্যানটা তোমার এই এখন অবধি কাটিয়েছে এবং ভবিষ্যৎও কাটাবে, পুরো লাইফ স্প্যানটা দেখা যায়। পুরো লাইফ স্প্যানে বোঝা যায় যে তুমি ফ্যামিলিতে তোমার আগের জন্মেকৃত এখন কি কি করছো, এবং তোমার ফ্যামিলি থেকে তুমি রুটে কি কি নিয়ে যাচ্ছ। এই রুটটা যখন তুমি ফ্যামিলি থেকে নিয়ে যাবে, সেটা কিন্তু তোমার কর্মর ওপর খুব ডিপেন্ড করে যে তোমার ফ্যামিলি রুট থেকে কি পেয়েছো। হতে পারে তোমার মা বাবার কিছু নেচার পাওনি, হয়তো তোমার কোনো খুব দূরের একটা দাদুর নেচার পেয়ে গেছো, বা একটা অন্য কারোর নেচার পেয়ে গেছো, বা ওখান থেকে কিছু ব্লাড রিলেশনের জন্য। ব্লাড রিলেশন ঠিক না, এটাকে বলে ফ্যামিলি রুট, মানে ফ্যামিলি তো অনেক সময় ব্লাডেও আমাদের থাকে না, দূরের হয়। ওই রুটটা থেকে তুমি কি পারছো তার উপর ডিপেন্ড করে তোমার লাইফ, তোমার পুরো জীবনটা কিরকম গিয়ে দাঁড়াবে। তো এই পুরো লাইফটা তোমার কিরকম ভবিষ্যতে যাবে, কি দাঁড়াবে, এবং তুমি কিভাবে তোমার জীবনটা শেষ করবে, কতটা সুস্থভাবে, কতটা পয়সা নিয়ে, কতটা স্টেবিলিটি নিয়ে, সেটা ওই ওই স্প্রেডটাতে দেখা যায়। তো ওইটা দেখার ব্যাপার থাকে। এবং আমি যেটা বললাম যে আমি শুধু কার্মিক ফলটা, যে তোমার জন্মটা কিরম হয়েছিল আগের জন্মে, তোমার এই জন্মে তার কোনো কার্মিক ফল আগের জন্মের জন্য পাচ্ছ কিনা, মানে কোনো এমন কোনো কর্মজীবন তুমি কাটিয়ে এসছো কিনা বাজেভাবে, আর তারপরে হচ্ছে তোমার ডেথটা কেমন হয়েছে, তুমি সুস্থভাবে মারা গেছো কিনা, বা স্টেবিলিটিতে মারা গেছো কিনা। জেনারেলি বলে কেউ যদি বড়লোক হয়ে জন্মায় সে দরিদ্র হয়ে মরে, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আপনার এই ট্যারোটা কি বলা যায় এটা? হ্যাঁ বলা যায়, অবশ্যই বলা যায়। এবার অনেকেই বলে যে দরিদ্র হয়ে মরে, আবার বলে দরিদ্র হয়ে জন্মালে বড়লোক হয়ে মরে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। এটা বলে, মানে ট্যারো যখন শিখতে গেছি তখন তাদের থেকেই শোনা, কিন্তু আমি নিজের শুধু তো শেখাটা না, শেখাটা তো নিজের শরীরে প্র্যাকটিস, অভিজ্ঞতা, পার ডে একটা প্র্যাকটিসের মধ্যে থেকে আমি বুঝেছি যে এগুলো বলার কথা বলে, মানে সেরকম অ্যাজ সাচ কোনো তার মানে নেই। কেউ মানে তাহলে তো আম্বানি কি করে দরিদ্র হয়ে মরবে, আমি বুঝতে পারছি না। তো এরকম বলাটা ঠিক নয়। যার যে কর্ম, সেই কর্মটা ইম্পর্টেন্ট। কর্মটা আমি কি কর্ম রেগুলার লাইফে করছি, সে কর্ম নিয়ে আমি পরের জন্মে কি যাব, আর আগের জন্ম থেকে কি নিয়ে এসেছি, এটা খুব ইম্পর্টেন্ট। ওই কর্মটার মধ্যেই তোমার পার ডে লাইফ নির্ভর করে। মানে কর্ম মানে এটা নয় যে আমি কাউকে দান করলাম বা আমি কোনো পুজো করলাম। পার ডে লাইফে তুমি নেশাগ্রস্ত কিনা, পার ডে লাইফে তুমি কোনো হিংস্রত্বক কাজ করছো কিনা, কোনো খারাপ পথে চলে যাচ্ছ কিনা, এগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে কর্মে। পুরোটাই কর্ম। একটা জিনিস আমাদের ট্যারোটের বা সরি মানে এটা আপনার যে আপনি যে ট্যারোট শিখেছেন, তো এরকমও তো হয় যে কর্মফল
বা আপনাদের যে সম্পর্ক, মানে যেটা বলতে গেলে যে আজকালকার যে ছেলে মেয়েদের যে সম্পর্ক, এরকম আসে আপনার কাছে? সম্পর্ক বলতে রিলেশনশিপে থাকবে কিনা? হ্যাঁ, মানে এটা বোধহয় সব থেকে বেশি প্রশ্ন জীবনের মানুষ, 90% এটাই আসে। হ্যাঁ, মানে 90% বলা না বললেও অ্যাটলিস্ট 85% তো তাই, যে আমার এর সাথে রিলেশনশিপ মানে হওয়ার একটা চান্স আছে কিনা, রিলেশনশিপ হলে এটা থাকবে কিনা, যদি না থাকে তাহলে আমি কি করলে রাখা যাবে, বা কেউ চলে গেছে তাকে কি করে ফিরিয়ে আনা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এর বাইরে কোথাও কিছু চলছে কিনা, হ্যাঁ, এবং ভবিষ্যতে যদি আমার কোনো সম্পর্ক হয় তার নেম ইনিশিয়াল কি হতে পারে, মানে এইটা বোধহয় সব থেকে বোধহয় বেশি মানুষের প্রশ্ন। এবং আজকের বাজারে দাঁড়িয়ে আমার যত ক্লায়েন্ট আছে তার মধ্যে আমি বলতে পারি প্রায় 40% 50% ক্লায়েন্ট ডিভোর্সে ভুগছেন, মানে ডিভোর্সটা প্রায় হয়ে যাবে বা হয়ে গেছে বা হবে, এই প্রবলেমেই ভুগছেন। আমি জানি না কেন। আমার একটা বক্তব্য থাকে, যার সাথে বিয়ে হচ্ছে 13 দেখা না দেখাটা তো অনেক পরের ব্যাপার, আগে তো আমার তার সাথে আন্ডারস্ট্যান্ডিং কি হচ্ছে, চোখ কান খোলা রেখে মেশা, যে আন্ডারস্ট্যান্ডিং হলেও যে সেই মানুষটা কি করতে পারে কি করতে পারে না, আমি কি এটা অ্যাজাম্স করতে পারি না। আমাকে ধরো সারাদিন ফোন করলো না, তাহলে কি আমি এটা বুঝতে পারবো সে আসলে সেই সারাদিন না ফোন করেও কি করতে পারে, কোথায় থাকতে পারে? এই মাথার ট্রান্সপারেন্সিটা কি তোমার আছে সম্পর্কে? আমাকে আমি মানে তোমাকে জিজ্ঞেস করছি, তোমার যদি এরকম কোনো সম্পর্ক থাকে যে তোমাকে সারাদিন 2 দিন টানা ফোন করেনি, একটা টেক্সটও করেনি, বাট তোমাকে যদি কেউ থার্ড পার্টি এসে বলে যে অমুকজন কোথায় আছেন, তুমি কিন্তু বলতে পারবে এখন তো কটা বাজে, আচ্ছা তাহলে আমাদের এখানে আছে। এই ট্রান্সপারেন্সিটা কি আছে সম্পর্কে? তুমি কি বলতে পারবে 3 দিন কোনো কন্টাক্টে না থাকে সে অ্যাকচুয়ালি ওখানেই আছে কিনা, গিয়ে দেখা গেল ওখানেই আছে, তাহলে ঠিক আছে। আর যদি না থাকে, তুমি যদি না সেই ট্রান্সপারেন্সিটা রাখতে পারো নিজের ভেতরে, যে আমার সাথে 3 দিন 4 দিন কোনো কন্ট্যাক্ট নেই, মেসেজ নেই, বাট আমি টাইম দেখে বলে দিতে পারবো কোথায় আছে, তাহলে তো সম্পর্কের শুরুতেই বলবো গন্ডগোল আছে, তার 13ও বাঁচাতে পারবে না। এবং ডিভোর্সে মানুষ ভুগছে এই কারণেই। এবং বাহ্যিক জগতের অপশনস এত বেশি, এবং দুটো মানুষের কর্মক্ষেত্রের জন্য দুটো মানুষ দুদিকে যখন খুব ব্যস্ত, তখন সেই অপশনস গুলো গ্র্যাব করার জন্য বা নিজেকে ওইখানে এত বেশি কাজের মধ্যে ইনভলভ করে ফেলে যে পার্সোনাল টাইমটাতেও তখন আর ভাল লাগে না, কারণ সেই মানুষটাকে দেওয়ার টাইমটা তো অন্য জায়গায় ইনভলভমেন্টে লাগিয়ে ফেলেছে অলরেডি, তখন আর ঠিক আছে, মানে অন্য ইনভলভমেন্টে আছে তো সময়টা কি দরকার দেওয়ার। প্রচন্ড ডিভোর্সের প্রবলেম, সম্পর্কের প্রবলেম। আমার ভেরি রিসেন্ট একটা সো কল্ড রিনাউন্ড কোম্পানি, আমি নামটা বলছি না, তার মালিক কন্ট্যাক্ট করেছিল 2 দিন আগে, খুবই বাচ্চা ছেলে। আমি ফোনটা তোলার পর যখন জানতে পারি উনি ওই কোম্পানির মালিক, আমি অবাক হলাম যে এত ছোট ছেলে ওই কোম্পানির মালিক, ওরে বাপরে বাপ। তো কম বয়সে এত বড়, মানে এটা আমরা জানি, হ্যাঁ সবাই জানে কোম্পানিটার সম্বন্ধে, মানে সো কল্ড রিনাউন্ড কোম্পানি। তো আমি বললাম আচ্ছা, তখন উনি বলছে আমার একটা রিলেশনশিপ ছিল যেটা ভেঙে গেছে, আর লাস্ট 3 বছর ধরে আমার একটা রিলেশনশিপ আছে, এটা কি থাকবে? বিশ্বাস করো কৌশিক, আমি কার্ড দেখে ওনাকে কি জবাব দেবো বুঝতে পারছি না। মেয়েটা আছেই শুধু টাকার জন্য, শুধু মানিটারি কারণে বসে আছে মেয়েটা। একদিকে তো ভালো, এটা কি করে ভালো হতে পারে যেখানে কোনো সম্পর্ক আছে কিন্তু আমি একটা ইমোশনস এর কার্ড দেখতে পাচ্ছি না? তা আপনি একটা জিনিস ভেবে দেখুন, যদি আমি সাইকোলজিক্যাল ভেবে আমার কাছে 500 কোটি টাকার আমি মালিক, আমার কাছে সব মেয়েই থাকবে আর ভালো চেষ্টা করবে। আচ্ছা থাকলো, এবার শুনে নাও পুরো ঘটনাটা। শুধু মেটেরিয়ালিস্টিক কারণে আছে, তুমি যতক্ষণ ওকে টাকাটা দেবে ততক্ষণও আছে। তোমার টাকার সম্পর্কটা ছাড়া, ধরো তোমার টাকা পয়সা আজকে তুমি মালিক, তোমার বাবা নিয়ে নিল যে কোম্পানিটা তুই ছোট চালাতে পারছিস না, আমায় লিখে দে, মেয়েটা কি করবে? মেয়েটা ছেড়ে দেবে। তাহলে কি লাভ ওই সম্পর্কটার? টাকা আছে আরে আমি সেটাই তো বলছি, টাকা থাকলেই তোর সম্পর্ক আছে। টাকাটা তো এমন একটা জিনিস মেটেরিয়ালিস্টিক, আজকে তোমার কাছে 500 কোটি আছে, কালকে নাও থাকতে পারে, নেই তখন সেই, তাহলে ছেলেটা তো ভেতর থেকে সত্যি ভালোবাসে। ও সেটাই। মেয়েটি আমাকে জিজ্ঞেস করছে মেয়েটির সাথে আমার সম্পর্ক কেমন যাবে, আমি ওকে বলতে পারছি না যে এটা টোটালটা একটা মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, তুমি এটার মধ্যে কি থাকবে। এবার মুখের ওপর না সব কথা, ইমোশনস তো খুবই সফট একটা ব্যাপার, ঘা লাগবে, সব কথা বলাও যায় না। টোটালটাই মানি ওরিয়েন্টেড মেন্টালিটি নিয়ে বসে আছে। আমি 5টা কার্ড বার করেছিলাম, একটা সিঙ্গেল কার্ড ইমোশনস এর বেরোয়নি। আর যিনি ছেলেটা ছিলেন, ছেলেটি ঠিক ছিল, ছেলেটি ওকে খুবই ভালোবাসে, এবং ছেলেটি, আমি খুব অবাক, এত ছোট বয়সে এত বড় ব্যবসা করছে, ছেলেটি অত্যন্ত অমায়িক,
অত্যন্ত ভালো ছেলে, মানে কোনো প্রবলেম নেই লাইফে, মানে এবং কথাবার্তা সবকিছু সমস্ত কিছু ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে ওরকম বয়সে ছেলে অত বড় ব্যবসা করলে আমি দেখেছি বেলেল্লা পানা করে বেড়ায়, কিচ্ছু নেই ছেলেটার লাইফে, ভীষণ ভালো ছেলে। তো সেই ছেলেটি আমাকে যখন বলে, আমি তখন বললাম দেখো মেটেরিয়ালিস্টিক ওয়েতে, ঠিক ও ভেবেছে আচ্ছা ঠিক আছে। আমি বললাম কালকে যদি বাবা বা বিজনেসটা তোমার নামটা ট্রান্সফার করিয়ে নিজের নামে করে নেয় কি হবে, মেয়েটা তো থাকবে না। বলছে আচ্ছা তাহলে এটা কি করা যায়, বিয়ে করতে চাইছি আমি আগামী 3 দিন পরে, তাহলে 3 বছর বাদে, 3 বছর বাদে তাহলে বিয়েটা। আমি দেখলাম ডিভোর্স হয়ে যাবে বিয়ের পরে। এবার আমাকে বলছে, আমাকে বললো আচ্ছা আপনি বলছেন ওকে? হ্যাঁ আমি বলছি যে মানে এই যেটা আপনি আমাকে বলছেন ডিভোর্স হয়ে যেতে পারে, হ্যাঁ আমি ওকে বলেছি। আমি মিথ্যে কথা লুকিয়ে জেনারেলি বলি না, তার কারণ একটা কোটেড করে কিছু বলবো পরে তো ওটা হবে না, কি লাভ আমার বলে। তো আমি বললাম ডিভোর্স হয়ে যাবে। তখন বলছে আচ্ছা ডিভোর্স হয়ে যাবে, এটা কি চেঞ্জ করা সম্ভব না, কারণ ছেলেটা সত্যিই ভালোবাসে। তখন আমি বললাম যে চেঞ্জ করা সম্ভব কি সম্ভব না, 3 বছর বাদে যখন তুমি বিয়ে করবে তখন আদেও থাকবে কিনা। 2 নম্বর পয়েন্ট, মেন্টালিটি চেঞ্জ হতে, মানুষ তো বদলায়, হয়তো ভালো হয়ে গেল, চেঞ্জ হতেই পারে, আমি পজিটিভ থিঙ্ক রাখছি, সেও বদলে যেতে পারে। 3rd পয়েন্ট হচ্ছে যেই সময় তুমি বিয়ে করবে সেই সময় সে কোন জায়গায় দাঁড়িয়ে কার সাথে কিভাবে বিয়ে হচ্ছে সেই এনার্জিতে দাঁড়িয়ে তোমার তখন ডিভোর্স ঠেকানো যায় কিনা আমি ভেবে দেখব। আমাকে তারপরে উনি আবার একদিন ফোন করে, মানে আমাকে উনি যেদিন ফোন করে এই কথাটা হয়ে যায় তার পরের দিনই ফোন করেন, করে বলছে আচ্ছা আমার ডিভোর্সটা একটু কি করে আটকানো যায় বলুন না প্লিজ, আর যদি হয় তাহলে কেন হবে। আমি ওনাকে বলেছি আপনার ওয়েভলেন্থ ম্যাচ করবে না বলে হবে, আসল কারণটা মেয়েটা অ্যালুমিনি নিয়ে কেটে পড়বে। আমি এটা না বলে উঠতে পারছি না যে এটা তো পুরোটাই মানি ওরিয়েন্টেড একটা সম্পর্ক যেখানে কোনো ফিলিংস নেই, এটা তো অ্যালুমিনি নিয়ে সরে যাবে। এবং মানে ওই একটা প্ল্যানিংই আছে ওর, যে একটা বিজনেসের পার্ট আমাকে লিখে দাও, আমি আর কিছু চাই না, এবং সেটা বিয়ের কিন্তু কিছু মাসের মধ্যেই হবে। আমি তখন ওনাকে বললাম আপনার তো 3 বছর বাদে বিয়ে, এত ছোট আপনি এখন এত কিছু জানতে চাইছেন কেন, যখন বিয়ে করবেন আমাকে ফোন করবেন, তখন আপনাকে সব বলে দেবো কি কি করতে হবে, কি করে ডিভোর্স আটকানো সব বলবো, এখন এত মাথা চালাবে। অ্যাকচুয়ালি ওনার ওভার থিঙ্কিং এর সমস্যা আছে, তো উনি অসুস্থ হয়ে যায় ওভার থিঙ্ক করতে। এত ভাববেন না, যখন বিয়ে করবেন 3 বছর বাদে তখন আপনি আমাকে ফোন করবেন, আমি তখন বলবো আপনার কি হবে। কিন্তু এরকম প্যাথেটিক সিচুয়েশনে পড়তে হয় যেখানে আমিও সত্যি কথা বলতে গেলে 4 বার ভাবি যে সম্পর্ক নিয়ে আজকালকার দিনে আমি কি বলবো, মানে কাকে কি বলবো। আমি ম্যাক্সিমাম লোক এরকম, আমি সম্পর্ক কাউকে পজিটিভ রিপ্লাই দিতে পারি না, একদম অনেস্টলি বলছি। আমাকে যারা সম্পর্কের কথা জিজ্ঞেস করে, এটার একটা অন্য কারণও আছে, আমি 99% আমি নেগেটিভ রিপ্লাই করি সেই মানুষগুলোর জন্য, যে যার সাথে তুমি ভাবছো তার জন্য এটা হবে না। 99% আমি পজিটিভ রিপ্লাই করতে পারি না। অনেকে ভাবে যে বেকার, সবই খালি খারাপ। আমি এটা বোঝাতে পারি না, তোমার মনে যদি ডাউট না থাকে ওই মানুষটাকে নিয়ে, তাহলে তুমি আমায় জিজ্ঞেসই করতে না। ডাউট যদি তোমার না থাকতো তুমি কি আমায় জিজ্ঞেস করতে? শোনার পর বলছো দূর এগুলো হবে না, এটা তো না। তুমি আমায় জিজ্ঞেস করছো মানে তুমিও ভেতরে কোথাও জানো ডাউট তোমার আছে, আমি শুধু তোমাকে ক্ল্যারিফিকেশনের উত্তরটুকু দিচ্ছি যে তুমি যেটা ভাবছো সেটা সত্যি ভাবছো। তোমার যদি ডাউট না থাকতো তুমি কোনোদিনই আমাকে জিজ্ঞেস করতে না যে এটা কি এরকম হবে, আসলে কি এটা টিকবে কি টিকবে না, তুমি কোথাও ভাবছো। এটাই হচ্ছে, এটা মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট। আর সম্পর্কগুলো এখন ওই যে বললাম সময়ের সাথে সম্পর্কের ভ্যালুটাও তো, সব সম্পর্ক নট অনলি রিলেশনশিপ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা বন্ধু বান্ধব, এখন দিনে কেউ বলতে পারবে না দাঁড়িয়ে যে আমার একটা মানে সো কল্ড বন্ধুর মতো বন্ধু আমার এক পিসও আছে, কেউ বলতে পারবে না। বন্ধু আছে, অবশ্যই আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু যেটাকে মানে বন্ধুর ডেফিনেশনে লেখা যায় সেটা এখনকার দিনে কেউ বলতে পারবে না তার কাছে আছে। সবই সময়ের ওপর নির্ভর করে। তো এখনকার দিনে সমস্ত সম্পর্কগুলো ভীষণ ফ্র্যাজাইল, মানে মানুষ হয়তো ভেতর থেকে ভাবে না, একটু রোবোটিক, একটু মেটেরিয়ালিস্টিক, সবাই এখন টাকা চাই, সবার টাকা লাগবে, সবার খুব তাড়াতাড়ি চাই, কি করে মানি রেমেডি দিয়ে খুব তাড়াতাড়ি উপরে ওঠা যাবে, আর টাকা থাকলেই সব পৃথিবীর কেনা যায়। একদম ভুল কথা। হ্যাপিনেস কেনা যায়, হ্যাঁ হ্যাপিনেস কেনা যায়। তুমি দুটো শপিং করলে যদি তোমার ভালো লাগে, তুমি একটা সিনেমা দেখলে যদি ভালো লাগে, সেই হ্যাপিনেসটা ততক্ষণ 2 ঘন্টার সিনেমা, 1 ঘন্টার শপিং, তারপরের মুহূর্তটা তুমি যখন চা খেতে বসবে, আমি একটা নর্মাল বলছি, ছেলে মেয়ে নির্বিশেষে
টাকা থাকলে হ্যাপিনেস, তারপরের সময়টা কি? তুমি যখন আজকে বাড়ি, আমার না একটা জায়গায় আপনি কথাটা বলছেন এই যে বিষয়গুলো, আমার মনে হয় যদি আমি ভালো থাকতে পারি, টাকা আমি নিয়ে যেতে পারবো না উপরে। তুমি অ্যাকচুয়ালি কিছুই নিয়ে যেতে পারবে না কর্ম ছাড়া। কিন্তু যতদিন আমি আমার নিচে আছি, টাকাই কিন্তু আমাকে উপরে নিয়ে থাকবে। ঠিক আছে, আমি অন্যভাবে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ধরুন আমার শরীর খারাপ হলো, টাকাই কিন্তু আমাকে হেল্প করবে। এবং ওর শরীর খারাপ হওয়ার পর ভালো জুতো, এটা কিন্তু খুব অনেকে জানে না, ভালো জুতো পরাটা খুব দরকারি। ভালো জামা প্যান্ট, এগুলো কিন্তু আমাকে দেবে একটা টাকায়। আমি ওই সাবজেক্টেই আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, মানে তুমি যেগুলো বলছো, হ্যাঁ মানে আমি টাকা তোমাকে হ্যাপিনেস দেওয়ার সময় একটা স্প্যান, কিন্তু টাকা তোমার প্রয়োজন মেটাবে। হ্যাঁ, টাকা তোমার প্রয়োজন, মানে বেঁচে থাকার জন্য আমি বলছি নিজেই, অবশ্যই 1000% টাকার দরকার। টাকা তোমার দরকার, অবশ্যই দরকার বেঁচে থাকার জন্য। কিন্তু টাকাটাই যদি শুধু চাও, তাহলে আবার বেঁচে থাকাটা হবে না, তাহলে তুমি মৃত হয়ে গেছো। কারণ আমি যেটা বলছিলাম যে তুমি প্রচুর টাকা আছে, কিন্তু তোমার কোনো লাইফে কিচ্ছু নেই, শুধু টাকা আছে। তুমি বাড়ি ফিরে একা, তুমি চায়ের কাপ নিয়ে বসবে একা, আর দিন শেষে তো চায়ের কাপ নিয়ে সামনে একটা লোক দরকার বসার জন্য, চাটা খেতে খেতে দুটো কথা বল, অমুক জায়গায় গেছিলাম, এই শপিংটা করলাম দেখ, এই গাড়িটা আজকে কিনবো দেখ, বা আমার এরকম একটা চিন্তা ভাবনা আছে বেড়াতে যাবো, তুই যাবি নাকি বল। টাকা দিয়ে তো তুমি ছেলে মেয়ে বন্ধু মডেল বানিয়ে রাখতে পারবে। ঝোপড়পট্টিতে দেখছে, ঝুপড়িতে যে নিজের একটা স্বামী স্ত্রী বসে আছে, দুটো ছেলে আছে, কষ্ট করে রান্না করে খাচ্ছে, সেটা দেখো টাকা তাদেরও দরকার, কিন্তু অ্যাট লিস্ট হ্যাপি আছে। টাকা হ্যাপিনেস কিনতে পারে, কথাটা মানে সত্যি, আবার কথাটা পার্শিয়ালি মিথ্যে। মানে এটা একটা দুটো সাইড কয়েনের। টাকা ইম্পর্টেন্ট, কিন্তু টাকা জীবনের শেষ কথা নয়, এটা হতে পারে না। মানে টাকা দিয়ে অবশ্যই তুমি প্রয়োজনীয়তা, তোমার জামা কাপড়, এডুকেশন, আজকালকার দিনে মেডিকেল আর এডুকেশনের মধ্যে সব থেকে বেশি টাকা লাগে। তুমি ভবিষ্যৎ ভাবনা করবে, তোমার ভবিষ্যৎ জেনারেশনের কথা ভাবে, এডুকেশন দরকার হবে। বা তোমার ভবিষ্যৎ জেনারেশন যেদিকে যাচ্ছে তার জন্য একটা বিজনেস সেট আপ করে দিচ্ছে, টাকা দরকার। কিন্তু টাকা দিয়ে তো তুমি তো তোমার জেনারেশন কিনতে পারবে না। তুমি টাকা দিয়ে তো একটা মানুষকে কিচ্ছু কিনতে পারবে না তুমি, ওগুলো যেগুলো তোমার সত্যিকারের দরকার। তো ওই জন্য টাকা এখন খুব দরকার। ওই জন্য সম্পর্কগুলো টাকার পিছনে ছুটতে গিয়ে, টাকা 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 ট্যারোটের দ্বারা দেখতে গিয়ে, এটাও কিন্তু অনেক রকম প্রবলেম হয়। আর আজকে ম্যাম আপনি একটা কথা বললেন যে 45-50% মহিলারা বা ছেলেরা ডিভোর্স হয়েছে ট্যারোটটা দেখে। তা আপনার কি মনে হয় যে সম্পর্কে থাকলে ট্যারোটটা কি দেখা কোনোভাবে দরকার? ট্যারোট দেখি ডিভোর্স হয়নি। আমি বললাম আমার ক্লায়েন্ট এরকম যে সম্পর্কের পরিস্থিতি তারা ডিভোর্সে চলে গেছে, মানে আমার সেটা দেখতে খারাপ লাগে। তো এখন যারা সম্পর্কে আছে তারা কি ট্যারোট দেখা উচিত? ট্যারোট দেখলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি বহু মানুষকে বলেছি যে সেকেন্ড লাইন আপে অন্য কেউ আছে। এইটা একটা খুব ডিজাস্টার সম্পর্কে। মানে সেটা তুমি যখন রুড়ো সত্যি কথাটা জানতে পারবে যে কেউ একটা অন্য কারোর সাথে, এবং তুমি সেটা বুঝতেও পারছো, তাই আমাকে জিজ্ঞেস করছো আছে কি কারোর সাথে, সেটা যখন তুমি কনফার্মেশন পেলে আমার থেকে হ্যাঁ আছে, সেইটা না তখন মেনে নেওয়াটা খুব কষ্টকর। তার থেকে মনে হয় দূরে থাক, না জানা থাক। কিন্তু ওই জেনে নিলে 10 দিন বাদে কষ্টের আগে, 10 দিন আগে পেয়ে গেলে 10 দিন কম কষ্ট হলো। কারণ জীবনে যত সময় তুমি আগিয়ে নিয়ে আসবে এই সমস্ত সম্পর্ক টক্সিসিটি থেকে, তত তুমি তাড়াতাড়ি রিকভার করবে। অনেকে আছে রিকভার করতেও পারে না, আমি সেটাও বলি যে তোমার কিন্তু রিকভারটা হবে না। আমারই ক্লায়েন্ট আছে, তাকে আমি বুস্ট করে 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 রিকভার করিয়েছি অনেকটা, সেও এখনো পুরোপুরি রিকভার করেনি। মানে সম্পর্ক থেকে রিকভার করাটাও একটা ব্যাপার, খুব বড় ব্যাপার। রিকভার করতে অনেকেই আছে পারে না, সেগুলো ভাবা উচিত মানুষের, যে কোনো মানুষ যদি রিকভার না করতে পারি তার জীবনে আমি কতটা ডিজাস্টার করছি, সামনের লোকটার ভাবা উচিত না। এই ধরনের সম্পর্কগুলো খুব ছোট ছোট বিষয় হয়ে গেছে, মানে এখন কেউ ভাবেই না, কোনো সম্পর্ক নিয়েই ভাবে না। ম্যাম আপনি ট্যারোট রিডিংও করেন এবং যেটা হচ্ছে বাস্তুও দেখেন, যেটা আপনি বলছিলেন। তো ধরুন কারোর বাড়িতে এরকম হয়েছে ঈশান কোণে বাথরুম কিচেন হয়ে গেছে, পাশাপাশি বাথরুম আর কিচেনও আছে, তারা কি করলে, মানে ছোট ছোট যদি টোটকা আপনি যদি বলেন আজকের পডকাস্টে, তারা সেগুলো মেনটেন করতে পারে? টোটকা হচ্ছে বাথরুম হওয়াটা না খুব একটা ডিফিকাল্ট ঈশান কোণে, মানে ওর থেকে রান্নাঘর হলেও ম্যানেজেবল, বাথরুম হয়ে গেলে একদমই ম্যানেজেবল না। ওটা একটু দেখেই করা উচিত। এবার যদি কারোর হয়েই থাকে, মানে আমারই ক্লায়েন্টের আছে, আমি বলেই দিচ্ছি এখানে, সে দেখলেই বলবে আচ্ছা তুমি আমার কথা বলেছো। আমারই ক্লায়েন্টের আছে, তার দুটো ফ্ল্যাটই ঈশান কোণে বাথরুম, ঠিক আছে।
তো ওইখানে আমি সাজেশন দিই, যদি ফ্ল্যাট হয়, আউটার সাইডে স্পেস না থাকে, তাহলে ওই বাথরুমেই জানলা তো থাকে একটা, একটু নুন রাখার আমি সাজেশন দিই, লবঙ্গ দিয়ে প্রত্যেক শনিবার করে বদলে দিতে। একটা ছোট্ট কাচের কেচাপের কাচের বাটি করে নুন একদম ফুল উঁচু হয়ে থাকবে, একদম ঢেলে একদম উঁচু হয়ে যায় না এরকম ঢাললে, একদম ফুল, তার উপর ফুল সমেত 5 পিস লবঙ্গ রেখে দিতে। একটুখানি কর্পূর, লবঙ্গ, দারচিনি একসঙ্গে পুড়িয়ে প্রত্যেক শনিবার করে একটা প্রদীপের মধ্যে পুড়িয়ে ওই বাথরুমের জায়গাটা একটু ঘুরিয়ে দিতে। কারণ ঈশান কোণটা যেহেতু ভগবানের রাস্তা বলা হয় আসা যাওয়ার জন্য, ফাঁকা স্পেস থাকুক বা মন্দির থাকুক এগুলো রাখা যায়, বা বেডরুমও থাকুক, কিন্তু বাথরুমটা যেহেতু মানে একটা নেগেটিভ এনার্জির জায়গা থেকে তৈরি হয়, বলে বলতে নেগেটিভিটি, কিন্তু পুরো বাড়ি পজিটিভ থাকলে ওটাও নিশ্চয়ই পজিটিভ থাকবে। তো বাথরুমটাকে ওই কারণে ওই জায়গাটা আমি নুন রাখতে বলি শনিবার করে। আচ্ছা, ঘরটা একটু নুন দিয়ে মুছলে খুব পজিটিভিটি থাকে ঘরে। প্রত্যেক শুক্রবার করে যদি সিনামন পাউডার দরজার বাইরে দাঁড়িয়ে দরজার ভেতরে ফু দিয়ে নিজের অ্যাফার্মেশন দিয়ে তারপর ফু দেয়, দারচিনি গুঁড়ো। তো এবারে তো ওই দারচিনি গুঁড়োটা তুমি দরজার বাইরে দাঁড়াবে, দাঁড়িয়ে হাতে নিয়ে তোমার অ্যাফার্মেশন দেবে, তোমার মানিটারি অ্যাফার্মেশন দেবে, তোমার ব্লকেজ অ্যাফার্মেশন দেবে, দিয়ে ফু দেবে, ঘরে যেটা ছড়িয়ে যাবে তারপর ঝাড় দেবে না, ঘরটা এরকমই থাকবে। তো এটা শুক্রবার করে করলে হয়। অনেকের আছে যে স্টাক হয়ে গেছে কেরিয়ার, ঠিক আছে, ওই বাস্তুর কারণে। এবার বাস্তু তো ঠিক হবে কি হবে না নুন দিতে দিতে কবে গিয়ে দাঁড়াবে, বাথরুম তো নড়ছে না, অ্যাটলিস্ট তার কেরিয়ার স্টাকনেসটা যদি কাটানো যায়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন আমি কিছু রেমেডিস বলি। তার মধ্যে একটা রেমেডিস হচ্ছে সিনামন পাউডার দিয়ে স্নান করা, নুন দিয়ে স্নান করা, বৃহস্পতি ডাউন থাকলে হলুদ দিয়ে স্নান করা, 11-11-এ একটা তেজপাতা বে লিফে তোমার অ্যাফার্মেশন লিখে, সুইচ কোড লিখে ওটাকে বার্ন করে, ওটা অ্যাশটাকে বার করে দেওয়া। তারপরে তোমার একটা ছোট্ট মাটির প্রদীপের মতো যদি নাও, গোল বাটির মতো, অ্যাকচুয়ালি প্রদীপ বলাটা ভুল, বাটির মতো নাও, তাতে 1 মুঠো চাল, 3টে কর্পূর, 5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা জায়ফল, এগুলো গ্রিন কাপড়ে বেঁধে তুমি যদি মন্দিরে রাখো তাহলে টাকা পয়সার সোর্সটা অনেকটা বেটার থাকে। মন্দির থেকে ওটা নাড়ানো যাবে না, ওটা পুটলি মন্দিরে, মানে তোমার যেখানে ঠাকুরের আসন সিংহাসনে থাকবে, এটা টাকা পয়সা আর্নিংটা অনেক ভালো থাকে। তো এইরকম ছোট ছোট স্টাকনেস কাটানোর জন্য ফিটকিরি পাউডার আর নুন জলে গুলে একটা গ্লাসে করে তুমি নর্থ ইস্ট কর্নারে যদি রেখে দাও, ধরো তোমার কেরিয়ারে প্রমোশনও হচ্ছে না, ইনক্রিমেন্টও হচ্ছে না, যেরকম রেগুলারটা চলছে আসছে যাচ্ছে, স্টাকনেস, তখন ফিটকিরি পাউডার একটা কাচের গ্লাসে 1 মুঠো নুন, 1 মুঠো ফিটকিরি পাউডার, গোটা ফিটকিরি না, গুলে বুধবার দিন একদিনই করতে হবে রেমেডিটা, তুমি ঈশান কোণে রেখে দিলে, স্নান টান করে ঈশান কোণে রেখে দিলে, বৃহস্পতিবার দিন স্নান করার আগে বা স্নান করার পরে ওটাকে একদম বাড়ির বাউন্ডারির বাইরে গিয়ে ফেলে দিলে, ওই স্টাকনেসটা কেটে যায়। তো তার ওই মানে বাস্তুর সঙ্গে যদি সেইটার রেমেডির সাথে সাথে যদি কারোর কেরিয়ার বা শরীর অসুস্থতা স্টাকনেস থাকে, সেই স্টাকনেসটার উপরও কাজ করলে একসাথে ভালো হয়। আর যদি আমার একদম, আমি যেটা বলি যে পূর্ব দিকে একেবারেই রান্নাঘর করা উচিত না, পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে, একটা পাওয়ার, সেদিকেই যদি তুমি আগুন জ্বালাও সেটা কিন্তু মানে দাবদাহ হয়ে যাবে ফ্যামিলিতে আর কি। তো অনেকের থাকে পূর্ব দিকে রান্নাঘর থাকে, তো সেই ক্ষেত্রে ওই রান্নাঘরটাকে আমি বলি যে মানে যাওয়ার আগে সূর্যদেবকে জানিয়ে ক্ষমাপ্রাপ্তি চেয়ে তারপর রান্না করতে যান, যে আমি আগুন জ্বালাচ্ছি আপনার দিকেই, আমার এত ক্ষমতা, আপনার আগুনের সামনে আমার আগুন, এইসব বলে ঠাকুরকে প্রণাম করে রান্না করতে যান, আমার সব ফ্যামিলিকে রক্ষা করবেন, আপনি বাঁচাবেন। তা এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ সূর্যদেবের সাথে লড়াই করার মতো ক্ষমতা কারণ নেই। সূর্যদেবের দিকে রান্নাঘরটা না করাটাই বেটার, যে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রান্নাঘর করাটা সব থেকে বেটার। আর একটা হচ্ছে ম্যাম বাস্তুর মধ্যে কালার, হ্যাঁ কালার, আমি একটা কথা বলিনি কৌশিক, সেটা হচ্ছে যে জলের ট্যাপ অনেকের থাকে বাড়িতে, ট্যাপ বন্ধ করলে টিক 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 করে জল পড়তে থাকে, বা টপ 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 করে জল পড়তে থাকে। এই জল পড়াটা মানে হচ্ছে তোমার যেভাবে জল পড়বে সেভাবে তোমার মানিও বেরিয়ে যাবে বাড়ির থেকে। এটা মানে খুবই একটা ডেঞ্জারাস, আর স্পেশালি যদি এটা কি লজিক্যাল? হ্যাঁ একদমই লজিক্যাল। ওয়াটার ওয়েস্টেজের সঙ্গে তোমার মানিও ওয়েস্টেজ হয়ে যাবে, যেইভাবে বেরোবে ওইভাবে টাকাও বেরিয়ে যাবে। এবং এটা খুব বাজেভাবে কাজ করে তখন, আরো বাজে, মানে এক তো এটা পড়া বাজে যেদিকেই হোক, দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর, যদি উত্তর দিকের কোনো কল থেকে জল পড়ে তাহলে কিন্তু মানে এটা ঠেকানো খুব মুশকিল। এবার ওই কলটাকে হয় সারান, নালে বদলান, কিছু করুন, কিন্তু ওই কল, উত্তর দিকের কলে যদি জল পড়ে, আবার বাস্তুতে আছে
তুমি উত্তর দিকে জল রাখতে পারো বাটি করে, তাহলে আবার সেটা খুব ভালো টাকা পয়সা আসার জন্য, কিন্তু তার প্রোটেকশনে এগেনস্টে দক্ষিণ দিকে তোমাকে একটা বড় পাহাড়ের মতো কোনো ছবি রাখতে হবে যে তোমাকে প্রোটেক্ট করবে। মানে উত্তর দিকে জল রাখছো তুমি টাকা আসবে বলে, কিন্তু তোমার ওই টাকাটা যাতে বেরিয়ে না যায় তার জন্য একদম ব্যাং অপোজিট দক্ষিণ দিকে তোমাকে একটা পাহাড়ের ছবি রাখতে হবে। তো আবার খুব সিম্পল রেমেডি আছে, কারোর বিজনেস আছে বা তুমি যে পডকাস্ট চালাচ্ছ তুমিও চাও আমার একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, আমি বলবো যে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে একটা 7টা সূর্যের দেবতার ঘোড়ার ছবি তুমি রাখতে পারো। দক্ষিণ দিকে আইদার দক্ষিণ দিকে থাকবে ফটোটা, আইদার পশ্চিম দিকে থাকবে, যেদিকে তোমার সুবিধা। এটাতে যে কোনো মানুষের ফেম নেম বাড়ে। তারপরে আর এই যে তুমি বললে কালার, এই কালারটা না ডিপেন্ড করে, ধরো তোমার পরিবারে তুমি আছো, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, 5টা লোকের 5টা কালার হচ্ছে স্যুট করবে, কারোর সাথে মিল নেই, তাহলে তো পুরো বাড়িটা রেনবো বানানো সম্ভব না। এবার তখন একটা ইনিশিয়াল স্টেজে দাঁড়িয়ে সবার একটা ফ্যামিলি কার্ড দেখে একটা কালার ডিসাইড করে, তো সেই কালারটা করতে পারো। আদারওয়াইজ তুমি তোমার ইচ্ছায় কালার করো, তোমার যে কাজের জায়গাটা, সেই কাজের জায়গাটার কালারটা তোমার সুইটেবল কালার, মানে তুমি কাজ করছো তোমার সুইটেবল কালার অনুযায়ী তোমার কাজের জায়গাটা করলে তাহলে সেইটা সুইটেবল হয়। আদারওয়াইজ পুরো বাড়িটা আমি রেনবো করে দিতে বলতে তো কাউকে পারি না। আর প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ভাবনা ইন্টেরিয়ার নিয়ে থাকে, শখ থাকে ইন্টেরিয়ার নিয়ে, তো সেই ইন্টেরিয়ারটার ওপরে গিয়ে আমি একটা কালার বলে অরেঞ্জ কালার করো দারুণ লাগবে, খুব খারাপ আইডিয়া, এটা হতে পারে না। তো কাজের জায়গাটা করে নিলেই হলো, মানে ওইটুকু ঠিক থাকলো, পজিটিভ রাখা হলো, তাহলে বিষয়টা সবকিছু তাহলে ঠিক থাকে। এটা ছাড়া কালারের ওইভাবে ফ্যামিলি না দেখে বলা যায় না, আর আমিও খুব একটা সাজেশন দিই না। বিজনেস বরঞ্চ তার থেকে বেটার যে আমি আমার যদি কোনো বিজনেস থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা আমি কি কালার করবো, দ্যাট ইজ গুড, ওটার জন্য ওটার জন্য এটা বলতে গেলে আপনি সেই স্থানে গিয়ে সেই জায়গায় গিয়ে আমি অনেক সময় আমি বলছি আমার অ্যাকচুয়ালি অনেক দূরের ক্লায়েন্ট আছে, মানে টাচউড সত্যি আছে, মানে আমার সাউথ আফ্রিকাও আছে, আমেরিকাও আছে, দিল্লিও আছে, বম্বেও আছে, মুর্শিদাবাদও আছে, আবার বহু দূরে আছে, আমার জার্মানিতেও ক্লায়েন্ট আছে, মানে খুব টাচউড আর কি আছে। এবারে আমার তো তাদের বাড়ি দেখতে যাওয়া সম্ভব, ভিডিও কলেও আমি দেখি না, আমি বলি তুমি বাড়ির পুরো ছবিটা আমাকে পাঠাও, কারণ ভিডিও কলে তো সে একটা ভিডিও মুভ করবে চলে যাবে, আমি না দেখে অবজার্ভ করতে পারবো না, তো আমি ছবিটা পাঠাতে বলি, আমি ছবিটা দেখি, অবজার্ভ করি, সেটা নিয়ে কাজ করি, তারপর তাকে জানাই। আমি এখান থেকে বসে আমার একটা ক্লায়েন্টের কথাই বলছি, কোথাকার কথা বলছি না, তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বলছি, তো সে খুবই প্রবলেমে আছে, আমাকে এসে ফোন করে বলে আমাকে আজকেই একটা স্লট দিতেই হবে, খুব প্রবলেমে আছে। তো জেনারেলি আমাকে কেউ ফোন করলে আমি সেদিনকেই তাকে স্লট দেওয়ার চেষ্টা করি এবং দিই, ঠিক আছে। তো তাকে বললাম, ফোন করলো, সে আমাকে জানালো তার বিয়ে হয়েছিল পাড়াতেই একটা মন্দিরে, তবে সে আলাদা থাকে, হাজবেন্ড পাড়াতেই থাকে, কিন্তু আমায় বলেনি যে তার পাশের বাড়ি, সে বলে পাড়াতেই থাকে, ডিভোর্সটা। তো সে সরকারি চাকরি পেয়েছে, খুব ভালো কথা। তা আমাকে তার বাড়ির ছবি পাঠিয়েছে, মানে প্রচন্ড নেগেটিভিটি, তার বোন, বোন কি হয়েছে না হয়েছে সেটা পরে, প্রচন্ড নেগেটিভিটি। বাড়ির ছবিটা দেখে বললাম যে তোমার ঈশান কোণে সমস্যা আছে, বলছে ঈশান কোণেই তো আমার হাজবেন্ডের বাড়ি। আচ্ছা, তাই আমি বললাম তোমার হাজবেন্ড এবং তোমার শাশুড়ি, মানে এক্স হাজবেন্ডের শাশুড়ি কি তন্ত্রবিদ্যা করে? বলছে হ্যাঁ, আমার বোনকে শুকনো বান মেরে ফেলেছে। হ্যাঁ, আমি বলছি কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমাকে শুকনো বান মেরেছিল, সেখান থেকে আমার মা ফিরিয়ে এনেছে এবং আমার বোনকে মেরে ফেলেছে, তার কবর আমার বাড়ির পাশেই দেওয়া। আমি শুনে বলছি আমি তোমায় বাঁচাবো কি করে বলো? এত নেগেটিভিটি এবং এতটা কাছাকাছি, পাঁচিলের এপার ওপারে বাড়ি, আমি তোমায় বাঁচাবো কি করে? আমার তো মানে তন্ত্রবিদ্যায় এক্সপার্টিস নেই, আমার ভগবানের বিদ্যায় আছে, সেইটা কতটা কাজে লাগবে তোমার, আমি বাঁচাবো কি করে? তারপর তাকে আমি কিছু রেমেডিস বলছি, এগুলো করতে শুরু করো, আর ভগবানে ভরসা রাখো, আর একটু আমাকে জানিও যে তুমি কেমন থাকছো ইনিশিয়াল এগুলো করে, তা না হলে আমি আরো অন্য কিছু তোমাকে উপায় বলবো যে এগুলো তাহলে ওয়ার্ক করছে না, ওগুলো কারণ কতটা পাওয়ারফুল সে আমি তো জানি না, আমাকে তো ততটা পাওয়ারফুল রেমেডিসও দিতে হবে। মানে এরকমও ফ্যামিলি আমি দেখেছি যে বাড়ির ছবি দেখে, ওই যে বললাম যে ইনটিউশনস এবং ছবি দেখলে অনেক কিছু বোঝা যায়, এবং যেহেতু আমি স্পিরিচুয়ালি কানেক্টেড, একটা ওই ফিল, আমি ছবি দেখি,
দেখে আমি ফিল করার চেষ্টা করি, তারপর বাস্তু দেখি এবং মানে ভুল তো এখনো অব্দি বেরোয়নি, বাস্তু আমার ভুল বেরিয়েছে। এবং ওই যে বললাম মানে এরকম এই যে ম্যাম এই যে জিনিসটা করে লোকেরা, যারা করে মানে যে বান মেরেছে, শুকনো বান বা অনেক রকমের বান মারে, এটা রিভার্স হয়, আপনার কি মনে হয়? আমি না, সবাই বলে কিন্তু রিভার্স হয়, ঠিক আছে, আপনার কি মনে হয়? রিভার্সটা আসলে কিরকম হবে সেটা আমরা কেউ জানি না। মানে রিভার্স মানে কিভাবে রিভার্স হবে? অসুস্থ হবে, সেরকম ভাবে নাকি মারা যেতে পারে, ভিখারি হয়ে যাবে, না কি হবে, এগুলো আমরা জানি না। আমি তোমাকে আমার অভিজ্ঞতাটা বলছি। সেটা হচ্ছে যে আমি রিভার্স হতে দেখিনি, কিন্তু মানুষগুলোকে ভুগতে দেখেছি যারা এগুলো করেছে। সব দিক থেকে, টাকা পয়সা, শারীরিক, মানসিক, সব দিক থেকে ভুগতে দেখেছি খুব বাজেভাবে। কিন্তু এটাই রিভার্স কিনা আমি জানি না। সেইভাবে মারা যেতে আমি দেখিনি। আমি বহু লোককে দেখেছি তন্ত্র করে বান মেরে দেওয়া, এবং বান মারাটা এমন একটা প্রসেস, তারা যদি কারোর ওপর না মারতে পারে গাছে বান মেরে দেয়। আমার বাড়ির গাছের বান মেরে দিয়েছিল। বিশ্বাস করবে না কৌশিক, আমার বাড়ির গাছের কাঁঠাল পেরেছি, কাঁঠাল কেটেছি, গল গল করে কাঁচা রক্ত বেরোচ্ছে কাঁঠালের ভেতর থেকে। তো ছবি তোলা আছে আপনার? না না, ছবি টবি তোলা নেই, এবং ওগুলো খুব আতঙ্কিত একটা জিনিস। মানে আমি ওর ছবি তোলা কেন, কাছেও যেতে রাজি না, ছবি তো অনেক পরের ব্যাপার, এগুলো আতঙ্কিত জিনিস একটা। আমি মানে যেদিন ঘটনাটা ঘটে, গাছটা কি মারা যাবে পুরো? গাছটা মারা যায়নি, গাছের ফলগুলো টাটকা তাজা, নামানোর পর প্রত্যেকটা ফল, প্রত্যেকটা কাঁঠাল থেকে কাটা হচ্ছে ভেতরে কাঁচা রক্ত। এবং আমার বাড়ির এরিয়া রামগড় বলে একটা এরিয়া আছে, আমার বাড়ির এরিয়ার ওখানে পদ্মশ্রী, সরি রামগড় না, পদ্মশ্রী অ্যাকচুয়ালি এরিয়াটা। একটা বাড়ি, কোন বাড়ি আমি জানি না, আমি ওই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি যাতায়াত করি রোজ। আমার বাড়ির ওই রাস্তাটাতে আমি রোজ যাতায়াত করি। অমাবস্যা পূর্ণিমায় ওই পাড়ার বিড়ালগুলোর কপালে সিঁদুর, পায়ে সিঁদুর মাখা অবস্থায় দেখা যায়। এবং একদিন রাত্রিবেলা আমি যাচ্ছি, একটি বিড়াল, আমার দেখে মনে হলো বিড়ালটাকে বোধহয় নেশা করানো হয়েছে। বিড়ালটা হাঁটতে পারছে না, টলছে এবং রাস্তা বুঝতে পারছে না, এরম এরম করে চোখ তাকাচ্ছে। এবং এরা অবলা জীব, এদের তো বোধ নেই মানে কি করছে কি করছে না। তো এবার আমি না ওকে বুঝতে পারছি যে ও কোনো একটা প্রবলেম, মানে ও রাস্তাও দেখতে পাচ্ছে না, ওর কোনো সেন্স কাজ করছে না, মানে এরম এরম করছে, অদ্ভুত টাইপের একটা রিয়াক্ট করছে। আমি ওর সামনে গিয়ে ভয় পেয়ে গেছি। পুরো মুখটা সিঁদুর মাখা। অমাবস্যার রাত, শনিবার ছিল, আর আমি একটি কাজ থেকে ফিরছি, পুরো মুখটা সিঁদুর মাখা, ডান পায়ে সিঁদুর। তারপরে আমি একজনকে কন্ট্যাক্ট করেছিলাম যে আমি এরকম দেখলাম, আমি তো সামনে দিয়ে এলাম, এবং আমি বিশ্বাস করি যে সামনে দিয়ে যাতায়াত করলেও তার একটা হাওয়া এফেক্ট যায়। এখন সে জানালো যে কারোর বিয়ে বন্ধন করে দিয়েছে, বিয়ে আটকে দিয়েছে এটা করে। এবং ওই বাড়িটা আমি আইডেন্টিফাই তো করতে পারি না, কারণ বিড়ালগুলো পাড়ায় রাস্তায় ঘোরে। কোনো এক বাড়ি আছে যে প্রত্যেক অমাবস্যায়, প্রত্যেক তিথিতে ওই বিড়াল ধরে তাদের সিঁদুর পড়ে। তুমি ওই পাড়ায় দিয়ে গেলে তুমি দেখতেই পাবে আমার বিড়ালগুলো কপাল লেপটে সিঁদুর দেওয়া, আর তেল সিঁদুর, মানে নর্মাল সিঁদুর না, তেল দেওয়া সিঁদুর, লেপটে সিঁদুর দেওয়া। হ্যাঁ, এইরকম মানুষ ঘরে ঘরে ঘরে। এবার আমার মনে হয় যে করার হয়তো লোক পাচ্ছে না, বিড়াল, কুকুর, গাছ পালা এইসব করে বেড়াচ্ছে। তো এটা এর রিভার্স হয়, কিন্তু রিভার্সটা আমি চোখে কখনো দেখিনি, ভুগতে দেখেছি, শারীরিক, মানসিক, মানিটারি, সব দিক থেকে ভুগতে দেখেছি, কিন্তু এর রিভার্স মানে বিশাল কিছু আমি দেখিনি। বাপ রে বাপ, মানুষ এখন কোন লেভেলে, মানে মানুষ তুমি ভুল, আমি বলছি তোমাকে, আমি মানে মানে এটা মানে 100% অ্যাসুরেন্স দিয়ে বলছি, এখনকার যত শিক্ষিত সমাজ বলে ভগবান মানি না, এই মানি না, ওই মানি না, এখনকার মানুষ সব থেকে বেশি তন্ত্র, অ্যাস্ট্রোলজি, ল অফ অ্যাট্রাকশন, যেটা আমি বলছিলাম ঘড়ি, ল অফ অ্যাট্রাকশন, মানুষ এইসব নিয়ে, এই দশমহাবিদ্যা বা এই বিভিন্ন মন্দিরে কোথায় কোন কি হয় না হয়, এগুলো নিয়ে ভীষণ ইন্টারেস্টেড এবং ভীষণভাবে জানে। এগুলো ভুল কথা যে আজকালকার দিনে মানুষ শিক্ষিত হচ্ছে বলে, ভুল কথা। মানুষ এগুলো নিয়ে আরো বেশি চর্চা করে, মানুষ এগুলো নিয়ে বেশি প্র্যাকটিস করে, মানুষ এগুলোর পিছনে প্রচুর টাকা দেয়। এবং মানে আমাদের যে পলিটিক্যাল সোসাইটি, ইন্ডিয়া বলো আর স্টেট বলো, পুরো পলিটিক্যাল মার্কেট, এমনকি ট্রাম্প অব্দি, পুরো জিনিসটাই তন্ত্রের ওপর বেঁচে রয়েছে। মানে ট্রাম্পের জন্য আসামে গৌহাটিতে কামাখ্যায় বসে তন্ত্র করছে, তাই উনি জিতছে। পুরো সোসাইটিটা তন্ত্র। তার কোথায় পড়াশোনা? তুমি বলছো পড়াশোনা বিশ্বাস করেন, ভীষণভাবে বিশ্বাস করে মানুষ, ভীষণভাবে এটার মধ্যে প্র্যাকটিসে যুক্ত। ইন্দিরা গান্ধী নিজের বায়োগ্রাফিতে লিখেছে, আমাদের ইন্ডিয়ান পুরো পলিটিক্সটাই তন্ত্রের ওপর বেঁচে আছে। প্রত্যেকটা পলিটিশিয়ান
এটা তো মানে এই তন্ত্রর ওপর বেঁচে আছে। 29-এ বিজেপির যে ভোট আছে তার আগেই গদি মানে মোদির গদি নাকি পড়ে যাবে। হ্যাঁ মানে আমি জানি না, আমি এটা এত বড় কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলে দিলাম, তো দেখা যাবে, সময় দেখবে। এটা কিন্তু মানে ওই তন্ত্র জগতেরই কথা যে 29-এ ভোটের আগে মোদি সরে গিয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং মোদির গদি পড়ে যাবে। মানে বিজেপি পড়বে বলছি না, আমি বলছি মোদি সরে যাবে, অন্য কেউ বিজেপির হয়ে প্রধানমন্ত্রী হবে, তারপর ভোট হবে 29-এ। এটা তন্ত্র জগতের কথা। তো এই লেভেলে তন্ত্রে পুরো পলিটিক্সটা চলে। থ্যাংক ইউ। আজকে পডকাস্টটা অদ্ভুত হয়েছে কিন্তু। হ্যাঁ, আর তোমার যদি আপনার যদি কিছু বলার থাকে, কিছু বাকি থেকে থাকে তা আপনি বলতে পারেন। বাকি থেকে থাকে বলতে আমি একটা কথা বলি, সেটা একটা ছোট্ট টিপস। সেটা হচ্ছে যে যদি সবার খুব শর্টকাট পয়সার দরকার, যদি সবার শর্টকাট খুব পয়সার দরকার হয়, দর্শকদের জন্য একটা কথা বলে যাই, সেটা হচ্ছে ইতার মাখা শুরু করুন এবং ইতারটা এই আঙ্গুলে নিয়ে চার্জ করবেন। প্রসেসটা হচ্ছে যে এই আঙ্গুলে চার্জ করার পর কানের পিছনে, কণ্ঠে, গলায়, মানে ঘাড়ে দেবেন। আর এই শুক্র পর্বতে ইতার মাখবেন। আমার একটা নাম্বারও লেখা আছে, যাই হোক সেটা আমার ব্যক্তিগত কারণে মাখবেন। মেখে যেটা আপনার মানিটারি প্রবলেম সেটা প্রে করবেন আর মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওম শ্রীম নামা, ওম শ্রীম নামা, ওম শ্রীম নামা। মন্ত্র পাঠ করবেন আর লাগাবেন ওম শ্রীম নামা, ওম শ্রীম নামা। এটাতে সত্যি শুক্র স্ট্রং হয় এবং পয়সা আসে। শুক্রকে স্ট্রং রাখতে গেলে ভালো জামা কাপড় পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মানসিকভাবে ঠিক থাকুন, সুস্থ থাকুন, তাহলেই শুক্রকে পাওয়া যায়। আচ্ছা, রাহু খুব রাতারাতি পয়সা দেয়, রাহু রেমেডি আছে, বা সেইটা একদম ব্যক্তিগত একটা আলোচনায় দেখে আমি বলে দিতে পারি যে তার রাহুর কি কন্ডিশন, কি আছে কি নেই। তাও এখন একটা বলে দিচ্ছে, এটা মানে আমাদের ছোটবেলায় কাজলের কৌটো পাওয়া যেত না, মোটা করে মারা লাগিয়ে দিত। এই কাজলের একটা কৌটো কিনবেন এক দামে, দরাদরি না করে এক দামে কিনবেন, কিনে কোনো বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় রাত্রিবেলা পুঁতে দেবেন। নীল কাপড় জামা পরবেন, তাতে রাহু সন্তুষ্ট থাকে, পয়সা দেওয়ার একটা চান্স থাকে। কিন্তু এই রাহুর রেমেডিটা একটা একদমই ইউনিভার্সাল রেমেডি। রাহু আপনার কোন পজিশনে আছে সেটা দেখে বেটার বলা যায় রাহু রাতারাতি পয়সা দেয়, আদারওয়াইজ শুক্র লাক্সারিটা দেয়, পয়সাটা দেয়। এটা হচ্ছে শুক্রের রেমেডি। আর এই ঘড়ি পড়ার যে আমি কথাগুলো বলছিলাম, যে ঘড়ি নিয়ে আমি পড়াশোনা করেছি, ল অফ অ্যাট্রাকশন নিয়ে, ঘড়ি দিয়ে ল অফ অ্যাট্রাকশন কানেক্ট করা যায়। আমি ক্রিস্টাল পড়তে বলি যদি খুব প্রয়োজন থাকে তাহলে, আদারওয়াইজ আমি কাউকে ক্রিস্টাল পড়তে বলি না। ক্রিস্টাল ছাড়া আমি ঘরোয়া উপায়ে দিয়ে দিই। খুব প্রয়োজন মানে যেখান থেকে না হলে নয়, তাহলেই আমি বলি ক্রিস্টাল পড়তে। এই ঘড়ির একটা ব্যাপার হচ্ছে, কার কি ঘড়ি পড়তে হবে সেটা তো অবশ্যই, তার থেকেও বড় কথা হচ্ছে ইন জেনারেল যে ঘড়িটা পরা উচিত ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটু ভারী ডায়াল, একটু ওয়েট আছে ঘড়িটার, সিলভার ঘড়ি, ডায়ালটা অবশ্যই কালো হবে না, এই একটা ঘড়ি পরা উচিত। আর মহিলাদের ক্ষেত্রে গোল্ডেন ঘড়ি পরা যায়, গোল্ডেন সিলভার ঘড়ি মানে কম্বিনেশনে পরা যায়। আর ডায়ালটা মহিলার পার্সোনালিটির ওপর ডিপেন্ড করছে কোন কালার হবে, এবং তাতে নাম্বার লেখা থাকবে না, ডট থাকবে না, দাগ থাকবে, এটা ডিপেন্ড করছে। ছেলেদের ক্ষেত্রে জেনারেলি ঘড়ির নাম্বার থাকে না, দাগ 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 থাকে। প্রেফারেন্স যদি নাম্বার থাকে বেটার হয়, পাওয়া যায়। যদি না পাওয়া যায় কিছু করার নেই। তো মহিলাদের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। আর ডমিনেটিং হ্যান্ডে ঘড়ি পরাটা বেটার যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয় তাহলে যে হাতে পড়ছেন সে হাতেই পড়ুন, তাতেও ওই মানে ঘড়িটা যদি ঠিক পড়েন কাজ করবে। আমি একটা সময় 2টো করে ঘড়ি পরতাম, তো অন্য রিজনের জন্য। কিন্তু যেটা এই মুহূর্তে মানুষ প্রচণ্ড পড়ে, আমিও পড়েছি এক সময়, এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। পুরো ঘড়িটাই কালো। পসিবল হলে কালো ঘড়ি জীবনে পরবেন না। মানে কালো ঘড়িটা সময় তো আপনাকে সময়টা এই এনে দিচ্ছে জীবনের, ভালো সময় খারাপ সময়, সুস্থ অসুস্থ। কালো ঘড়িটা যদি সম্ভব হয় মানে জীবন থেকে ছেড়ে দেওয়াটাই বেটার, না পড়াটাই সুস্থতা, আমার এটা মনে হয়। তাই আমি নিজেও ছেড়ে দিয়েছি কালো ঘড়ি পরা। আমার অনেকগুলো ঘড়ি আছে, তাহলে এখন শুধু আমি এই ঘড়িটাই পরি। কালো ঘড়ি পরাটা আমি ছেড়ে দিয়েছি, বন্ধ করেছি। কালো ঘড়িটা চেষ্টা করা উচিত না পরার। আর ওভারঅল সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।
মাথাতে বেশি চিন্তা এবং সবকিছু নিয়ে না হেডেক নিয়ে নিজের জীবনে যতটুকু আছে ততটুকুনি শান্তিতে বাঁচার, সুস্থভাবে বাঁচার চেষ্টা করুক, নিজেকে ঠিক রাখুক, নিজেকে সুস্থ রাখুক। থ্যাংক ইউ। মানে লাস্টের দিকে অনেক সুন্দর করে মানে যেগুলো কথা হলো কোনো পডকাস্টে এখনো পর্যন্ত আমি শুনিনি, কিন্তু ঠিক আছে, আমি জানি হিন্দি পডকাস্টে এটা এরকম কথা হয়েছে কিনা, আমি কি ভুল বলছি? আমি হিন্দি পডকাস্টে না যাদের ঘড়ি নিয়ে আলোচনা পুরো ডিটেলসে ঘড়িরই পডকাস্ট আছে, মানে অনেক ভাস্ট, ছোট ছোট বিষয়গুলো অনেক বড় বড় থাকে, অনেক বড় বড় নিউমারোলজির বেঙ্গলিতে নেই এখনো পর্যন্ত মনে হয়। না, বেঙ্গলি কমিউনিটিতে এখনো আমার মতন, যেহেতু আমি বাইরে বাইরে ক্লাস করেছি এই নিউমারোলজি নিয়ে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে, তাই আমি তোমাকে মানে বলতে পারলাম, কারণ আমার খুব ইন্টারেস্ট থেকেই ক্লাসগুলো করা। আমি নিউমারোলজি নিয়েও খানিকটা ক্লাস করেছি, কি করা উচিত কি করা উচিত না। কি আপনাদের যদি ইচ্ছা করে নিউমারোলজি নিয়ে একটা মানে পডকাস্ট আপনারা যদি চান, তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আমরা আবার একটা একসাথে কাজ করব, নিউমারোলজি হবে। আর কেমন লাগলো কেকে পডকাস্ট? খুব ভালো এক্সপিরিয়েন্স কৌশিক, খুব ভালো। আমি আসতে লেট করেছি, অনেকটা ভেতরে এসেছি, আমারই দোষ, কিন্তু আসার পর যে ওয়েলকাম, ওয়ার্মনেস, যে পজিটিভিটি আমি তোমাদের সবার থেকে পেয়েছি, আমি সত্যি খুব আপ্লুত, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের ওয়ান অ্যান্ড অনলি গেস্ট প্রিয়াঙ্কা ম্যাম, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ।